হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু বৃষ্টি। আজকে আবার একটি গল্প নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, এটা কোনো নতুন গল্প নয়, কিন্তু এটা পুরনো গল্পের নতুন পর্ব। এটাই হচ্ছে রক্তিম গল্পের অন্তিম পর্ব। গল্প বৃষ্টির আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে রক্তিম গল্পের অন্তিম পর্ব শুরু করছি। তো সময় নষ্ট না করে চলো সবাই মিলে শুরু করা যাক রক্তিম গল্পের অন্তিম পর্ব। বিকেলবেলায় বাড়ির বারান্দায় বসে কথা হচ্ছিল বাবা মেয়ের মধ্যে। এনি আপডেট অ্যাবাউট দ্য গুড পার্ট বাপি? আন্টি এসেছে এখন, আর ওসব কথা নয়, মেয়েকে ধমকে দিয়েছিল বিস্ময়। কেন নয়? আন্টি ইজ অলসো পার্ট অফ দ্য ফ্যামিলি। না, কে ঠিক করলো সেটা? আমি আবার কে? ইটস মি হু রানস থিংস নাও। রূপসার মুখের আদলটা পুরোটাই হয়েছে অদিতির মতো। ওর দিকে তাকাতেই এক মুহূর্তের জন্য অতীতের সফর হয়ে যায় বিস্ময়ের। অতীত থেকে বর্তমানে ফেরে বিস্ময় সপ্তদীপার গলার স্বরে। বাপ বেটিতে কী ডিসকাশন চলছে? ক্যান আই বি পার্ট অফ ইট? চায়ের কাপ হাতে ঘরে ঢুকেছিলেন সপ্তদীপা। অন্য দিনের তুলনায় আজ ওকে একটু অন্যরকম দেখাচ্ছিল শাড়িতে। বিস্ময় একবার দেখে চোখ ঘুরিয়ে নিয়েছিল। হোয়াই নট আন্টি? বিস্ময়কে কিছু বলার অবধি সুযোগ দেয়নি তখন রূপসা। দেখুন মিস্টার চৌধুরী, আপনার উকিল হিসেবে আপনি কি করতে যাচ্ছেন সেটা আমার জানা কিন্তু জরুরি। না হলে আবার কোন বিপাকে পড়বেন, তখন কিন্তু বাঁচানোর কোনো উপায় থাকবে না। একটু ধমকের সুরেই বলেছিলেন সপ্তদীপা। বিস্ময় তখন দিশার ঘটনা থেকে শুরু করে সব কিছু খুলে বলতে বাধ্য হয়েছিল সপ্তদীপাকে। ও কিভাবে বটুকের থেকে মাইতি সম্বন্ধে তথ্য জানতে পেরেছিল এবং মাইতি কিভাবে রবির কাছে পৌঁছানোর রাস্তা হতে পারে সেটা বুঝিয়ে বলেছিল ওটাকে। তাহলে এখন সমস্যাটা কোথায়? মাইতিকে কবজা করতে পারলেই তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। সেটাই তো আসল সমস্যা। গত কয়েকদিন ধরে ওর গতিবিধি পর্যবেক্ষণ করে কোনো উপায় বের করতে পারিনি। হয়তো খারাপ কাজের সঙ্গে যুক্ত বলে একটু বেশি সাবধানী আমি। প্রাত্যহিক কাজকর্ম ছাড়া বাড়ি থেকে বের হয় না সে। বের হলেও সোজা থানা, আবার সেখান থেকে বাড়ি। ওর বাড়ি থেকে থানায় যাওয়ার রাস্তা জনবহুল, এর মধ্যে ওর নাগাল পাওয়া মুশকিল। আর মাইতির শারীরিক ক্ষমতা যথেষ্ট, ওকে একার পক্ষে বাগে আনা কঠিন। তার উপর ওর সামনে যাওয়া একটা রিস্ক। যা কিছু করতে হবে ওর নাগালের বাইরে থেকে। রূপসামা, যাও বাইরে থেকে একটু ঘুরে এসো, তোমার বাপের সাথে আমার কিছু কথা আছে। সব কিছু শোনার পর রূপসাকে বাইরে খেলতে পাঠিয়ে দিয়েছিলেন ম্যাডাম। আপনি যা বলছেন তাতে পরিস্থিতি ভীষণ জটিল, তবে একটা উপায় হতে পারে। কী উপায় বলুন শুনি? মাইতির কি কোনো ছেলে বা মেয়ে আছে? তাহলে মাইতির বদলে তাকে যদি... কী বলছেন আপনি? একজন পুলিশ হয়ে একটা বাচ্চাকে কিডন্যাপ করব? সেটাও কি সম্ভব? বিস্ময়ের গলার স্বর বেড়ে যায়। এত উত্তেজিত হচ্ছেন কেন? এখন কি আপনি পুলিশ আছেন? ভেবে দেখুন, তাহলে মাইতির সামনেও আপনাকে যেতে হবে না। আর নিজের সন্তানের জন্য মানুষ সব করতে পারে। আর কোনো উপায় থাকলে ভাবুন। আমার মোটা মাথায় এটাই এলো শুধু। সপ্তদীপাকে দেখে মনে হয়েছিল ও বেশ রাগান্বিত। এত ভয়ঙ্কর চিন্তা আসে কীভাবে আপনার মাথায়? আপনি তো ম্যাডাম লেডি ম্যাকবেথের এক কাঠি ওপরে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিস্ময় হাসতে হাসতে বলে উঠেছিল। এই তো দেখলেন তো সেই লেডি ম্যাকবেথ, উইচেস টেনে আনলেন। আপনার মুখের এখনও হাসি লেগে। তার মানে আপনিও আমার কথাটা যে সত্যি সেটা মানেন? আমি যদি বলি ওইসব উইচেস লেডি ম্যাকবেথ অজুহাত মাত্র, ম্যাকবেথের লোভ ছিল, এটা স্বীকার করতে অসুবিধা কোথায়? শুধু ওর ঘাড়ে দোষ চাপানো। পুরুষতন্ত্র মানে এসকেপিজম? আপনি তো দেখছি শেক্সপিয়ারকেও ছাড়বেন না। বিস্ময়ের হাসি থামেনি। হাজার হোক, শেক্সপিয়ারও তো পুরুষই ছিলেন। সপ্তদীপাকে দেখে যথেষ্ট সিরিয়াস মনে হয়েছিল বিস্ময়ের। কিন্তু একটা বাচ্চাকে এই সব বিষয়ে ইনভলভ করা কি ঠিক হচ্ছে যদি খারাপ কিছু হয়ে যায়? বিস্ময়ের গলায় আশঙ্কার ছাপ স্পষ্ট হয়ে ওঠে তখন। আরে মশাই, আপনি পুলিশ হয়ে এত ভয় পাচ্ছেন, তাহলে কি করে হবে? আমি ভেবেছিলাম আপনি সত্যি ওই দুটো ছেলে মেয়ের খুনিকে ধরতে চান। শুধু কি তাই, এই ড্রাগসের ফলে আমাদের ফিউচার জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। থিঙ্ক ইউ আর ডুইং ইট ফর এ গুড কজ। আই উইল হেল্প ইউ। আপনি কেন শুধু শুধু ইনভলভ হতে যাবেন এইসবে? ওই যে লেডি ম্যাকবেথ বানিয়ে একটা ডিলেমায় ফেলে দিলেন, ওই জন্য। যাক, মেয়েদের মন বুঝে আপনার কাজ নেই, আপনি বরং নিজের কাজে মন দিন। আর যতটা উইকেট ভাববেন আমায়, অতটাও হয়তো নই।
কি ভাবলেন? পরে ফোনে জানাবেন, আমি বরং আজ চলি, রাত হয়ে আসছে। সপ্তদীপা চলে গেছেন বেশ কিছুক্ষণ আগে। বিস্ময় ওনার দেওয়া প্ল্যানটা নিয়ে ভেবেই চলেছে। সত্যি আর কোনো উপায় নেই ওর কাছে, ও ভাগ্যের হাতে সব কিছু ছেড়ে দেয়। একটা সপ্তাহ পেরিয়ে গেছে সমস্ত কিছু প্ল্যানিং করতে করতে। সব কিছু একেবারে নিখুঁত হওয়া চাই। একটা ছোট ভুল সব কিছু ওলট পালট করে দিতে পারে। এই কদিনে সপ্তদীপা ম্যাডামের যেভাবে সাহায্য করেছেন তাও কোনোদিনও ভুলবে না। গাড়ি জোগাড় করা থেকে সমস্ত কিছু ব্লু প্রিন্ট বানানো সব কিছু নিজের হাতে সামলেছেন ম্যাডাম। মাইতির ছেলে ক্লাস 4-এ পড়ে। বাড়ি থেকে স্কুলে দিয়ে আসার দায়িত্ব সাধারণত মাইতির মিসেসের ঘাড়ে এসে বর্তায়। স্কুলটা স্টেট বোর্ডের আন্ডারে ডে স্কুল। স্কুল ছুটি হতে 3টে থেকে 3:30 হয়। রোজ মাইতির মিসেস ওকে স্কুল থেকে নিয়ে আসে। শুধুমাত্র শুক্রবারের ব্যতিক্রম হয়। কোনো কারণে ওই দিন ছেলেটা একাই বাড়ি ফেরে 2-1 বন্ধুর সাথে। এই সমস্ত তথ্যাদি জোগাড় করে তবেই বিস্ময় ক্ষান্ত হয়েছে। শুক্রবার বিস্ময় আগেই গাড়ি নিয়ে পৌঁছে যায় স্কুলটার কাছে। গাড়িটা একটু আড়ালে দাঁড় করিয়ে রাখে সকলের নজর এড়িয়ে। নকল নম্বর প্লেট লাগানোর কাজটা সকালেই সেরে রেখেছে সে। রূপসা দেখাশোনার দায়িত্বে রয়েছে সপ্তদীপা। ওরা রূপসাকে এই ব্যাপারটা থেকে দূরে রাখবে ঠিক করেছে। 2 দিনের জন্য বাড়ি সারানোর কাজ অবধি বন্ধ রাখতে হয়েছে ওকে। স্কুল ছুটি হতেই সব বাচ্চাগুলো হই হুল্লোড় করতে করতে বের হয়। বিস্ময়ের চোখ মাইতির ছেলেকে খুঁজতে থাকে। একটু পরে তার দেখা মেলে। বিস্ময় গাড়িটা স্টার্ট দিয়ে রাখে। মুখটা একটা কালো কাপড়ে ঢেকে নেয় ও। বিস্ময় দেখে ছেলেটা ওর একটা বন্ধুর সঙ্গে বাড়ির দিকে এগোচ্ছে। বিস্ময় গাড়িটা একটু এগিয়ে সামনের গলির মোড়ে এনে রাখে। ও গত শুক্রবার সব কিছু লক্ষ্য করেছে। গলিটার মোড় আসতে ছেলেটার বন্ধু অন্যদিকে হাঁটা শুরু করে। এখন ছেলেটা সম্পূর্ণ একা। বিস্ময় রাস্তার চারিদিকে তাকায়। রাস্তার শুনশান দেখে ও গাড়িটা দাঁড় করায়। ছেলেটা গাড়ির দিকে এগিয়ে আসছে। অদ্ভুত একটা অনুভূতি হয় বিস্ময়ের। এমন কোনো কাজ করতে ওকে হবে ও জীবনেও কল্পনা করেনি, কিন্তু এর ওপর অনেক কিছু নির্ভর করছে। বিস্ময় মনকে স্থির করে হাতে রুমালটা নিয়ে অপেক্ষা করতে থাকে। ছেলেটা গাড়িটার পাশে আসতেই ও প্রচণ্ড ক্ষিপ্রতায় ওর মুখের রুমাল চেপে ধরে। টেনে নেয় ছেলেটাকে গাড়ির মধ্যে। মিনিট 5-এর মধ্যে ছেলেটা এলিয়ে পড়ে। বিস্ময় আর দেরি না করে ওকে পিছনের সিটে শুইয়ে দিয়ে গাড়ি ছুটিয়ে দেয়। একবার দেখে ছেলেটাকে পাশ ঘুরে। সারল্য ভরা ছেলেটার মুখটা দেখে ওর কষ্ট হয়। একবার ভাবে গাড়িটা ঘুরিয়ে নেবে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, আর ফেরার উপায় নেই। বিস্ময় ছুটতে থাকে নিজের বাড়ির উদ্দেশ্যে। মেঘে ঘুম পাড়িয়ে রাখার ব্যবস্থা আগেই করেছিলেন সপ্তদীপা। বিস্ময় পৌঁছাতে ওরা ছেলেটাকে পাঁচাকোলা করে স্টোর রুমে নিয়ে যায়। ভিতরে ঢুকে রুমের দরজা ভেতর থেকে আটকে দেয় বিস্ময়। গাড়িটার একটা ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি, আর প্লিজ দেখবেন রূপসা যেন কিচ্ছু জানতে না পারে। হাতে বেশি সময় নেই, যা করার আজ আর কালকের মধ্যেই করতে হবে। ছেলেটার হাত মুখ বাঁধতে বাঁধতে বিস্ময় বলে ওঠে, আপনি ওইসব নিয়ে চিন্তা না করে যেটা করা সেটা করুন। আমারও তো কিছু হ্যান্ডস আছে, ওকালতি শুধু মুখ চালিয়ে হয় না মশাই। সপ্তদীপার উত্তরে বিস্ময় ধাতস্থ হয়। ছেলেটাকে একটা চৌকির উপর হাত পা বেঁধে শুয়ে দেয় দুজনে মিলে। তারপর বাইরে এসে স্টোর রুমের দরজাটা বন্ধ করে দেয় বিস্ময়। বিকেল 4:45 বাজতেই বাড়ি থেকে বের হয়ে আসে বিস্ময়। নদীর ধারে একটা নির্জন জায়গায় এসে দাঁড়ায়। পকেট থেকে ফোনটা বার করে দেখে 5টা বাজে ঘড়িতে। একটা অন্য নতুন সিম থেকে মাইতির নাম্বারে ফোন করে বিস্ময়। গলার স্বর যাতে চিনতে না পারে সেই জন্য মুখের ভিতর রুমাল গুজে কথা বলতে হয় ওকে। बहनचोद, तेरे लड़का हमारे पास है। अगर उसको जिंदा देखना चाहता है तो हमारे ऑर्डर फॉलो करो। ज़्यादा दिमाग चलाए तो। মাইতিকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয় বিস্ময়। 1 মিনিটের ব্যবধানে মাইতির ফোন আসতে শুরু করে ওই নাম্বারে। বিস্ময় এক মুহূর্ত সময় নষ্ট না করে সিমটা ফোন থেকে বের করে ভেঙে ফেলে, নতুন একটা সিম লাগায়। ঘণ্টাখানেক পরে নতুন সিম থেকে আবার ফোন যায় মাইতির কাছে। অপর প্রান্তে মাইতির কাতর গলা ভেসে আসে, सुन बे माँ की चुत, हमें मालूम है तेरे साथ जयसोला का केस रिश्ता है। उसको कल 7 बजे के अंदर बाईपास के पास ईट के फैक्ट्री में ले आ। सिर्फ वही आना चाहिए। अगर और कोई उसके साथ आया तो तेरे बेटे की कटी हुई लुंड भेजेंगे तेरे घर। অন্য প্রান্তে মাইতির আর্তনাদ কানে আসে বিস্ময়ের। ও আর সময় নষ্ট না করে ফোন রেখে দেয়। সিমটা ফোনের ভিতর থেকে বার করে নষ্ট করে নদীর জলে ফেলে দেয় মুহূর্তের অবকাশে। ঘড়িতে 7টা বাজতে এখনও 10 মিনিট বাকি।
বুকটা অন্য দিনের তুলনায় বেশি জোরে জোরে চলছে, বুঝতে পারে বিস্ময়। পকেটে হাত দিয়ে দেখে নেয় জিনিসটা ঠিকঠাক আছে কিনা। পুরনো সোর্স কাজে লাগিয়ে বিস্ময় জোগাড় করতে পেরেছে একটা রদ্দি মাল। কৃষ্ণপুরের মতো এলাকায় এর থেকে বেশি আশা করা বৃথা। ইটভাটাটা অনেকটা জায়গা জুড়ে, সামনের দিকটা অনেকটা উঁচু মাটির ঢিবি। সোজা গড়ানো রাস্তা নেমে গেছে ইটভাটার দিকে, পাশ দিয়েই বয়ে গেছে নদী। অন্ধকার নামার পর এই দিকে কেউই তেমন আসে না। বিস্ময়ের স্থির বিশ্বাস, মাইতি যে করেই হোক রবিকে এখানে ডেকে আনবেই। ও যতটুকু দেখেছে মাইতিকে, তাতে ও নিজের ছেলেকে বাঁচাতে সব কিছু করতে পারে, সেই ভরসাতেই এখানে আসা ওর। বিস্ময় বেশি না ভেবে গড়ানের রাস্তা দিয়ে নিচে নামতে থাকে। ইট ভাটার মধ্যে ঢুকতে ওর চোখে পড়ে কাঁচা ইটের শাড়ি। বিস্ময় ওই রকম একটা ইটের শাড়ির পিছনে গিয়ে ঘাঁটি গাড়ে। হঠাৎ একটা বাইকের শব্দ হতেই সাবধান হয়ে যায় বিস্ময়। বাইকটা প্রচণ্ড গতিতে ঢালু রাস্তা দিয়ে নিচে নেমে আসে। বিস্ময় রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকে। বাইক থেকে নেমে মাইতি উত্তেজিতভাবে এদিক ওদিকে ঘুরতে থাকে। কিছুক্ষণের মধ্যে আরেকটা 4 চাকার আসার শব্দ আসে ঢালু রাস্তা দিয়ে। গাড়িটা সোজা এসে বাইকটার সামনে দাঁড়ায়। বিস্ময় সব কিছু নিজের চোখের সামনে দেখতে পায়। উত্তেজনায় ওর পা শিরশির করে। ওর 2 বছরের অপেক্ষা পূর্ণ হতে আর কয়েক মুহূর্ত বাকি। দিশা আর প্রীতমের খুনিকে নিজের চোখে প্রত্যক্ষ করার জন্য তৈরি হয় বিস্ময়। গাড়িটা মিনিট 5 দাঁড়িয়ে থাকে, কেউ নামে না ভেতর থেকে। বিস্ময় অধৈর্য হয়ে যায়। হঠাৎ গাড়ি থেকে নেমে আসে দুজন। দীর্ঘদেহী কালো রঙের পোশাক পরিহিত একজন এগিয়ে যায় মাইতির দিকে। মাইতির গাড়ির হেডলাইটের আলো লোকটার মুখে ওপর এসে পড়ে। রবি জয়সওয়ালের ভয়ঙ্কর মুখটা বিস্ময়ের চোখের সামনে। উত্তেজনায় কেঁপে ওঠে বিস্ময়। ও ফোনটা বার করে মেসেজ করে দেয় সপ্তদীপাকে। ফোনটাকে পকেটে রেখে আরেক পকেট থেকে বন্দুক বের করে আনেন। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। জয়সওয়াল উত্তেজিতভাবে মাইতিকে কিছু বলতে থাকে। বিস্ময় শুনতে পায় না সে কি বলছে। ও বন্দুকটা রবির দিকে তাক করে থাকে। রবির আরেকজন সঙ্গীকে রবি গাড়ির দিকে এগিয়ে যেতে ইশারা করে। মাইতিকে দেখে মনে হয় সে ভয় পেয়ে গেছে। রবির সঙ্গে তার কিছু কথা হয়। ভয়ে সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। বিস্ময়ের ধারণা হয় রবি সব বুঝতে পেরে গেছে। ও বন্দুকের ট্রিগারটা চেপে ধরে, কিন্তু তার আগেই গুলির শব্দ অন্ধকার ভেঙে খান খান করে দেয়। বিস্ময়ের চোখের সামনে মাইতি গড়িয়ে পড়ে রাস্তায়। জয়সওয়ালের হাতের বন্দুক থেকে আরেকটা গুলি বেরিয়ে আসে মাইতির শরীর লক্ষ্য করে। বিস্ময় বুঝে যায় মাইতি সব স্বীকার করে নিয়েছে আর জয়সওয়াল বুঝতে পেরে গেছে ও কম্প্রোমাইজ হয়ে গেছে। বিস্ময় ভাবে যা করার ওকে করতে হবে এই মুহূর্তের মধ্যে। জয়সওয়াল গাড়ির দিকে পিছনে থাকেন। ওর সঙ্গে গিয়ে গাড়িতে ওঠার ইশারা করে জয়সওয়াল, কিন্তু বিস্ময় তার আগেই বের হয়ে আসে। ওর বন্দুক গর্জে ওঠে জয়সওয়ালের সঙ্গীর শরীর লক্ষ্য করে। সে গাড়িতে ওঠার আগেই তার শরীর ভেদ করে গুলি চলে যায়। সে ছিটকে পড়ে গাড়ির পাশে। জয়সওয়ালে এক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়ে পিছন ঘোরে। ওকে লক্ষ্য করে গুলি চালায় বিস্ময়। গুলিটা ওর পাশ দিয়ে বের হয়ে যায়। জয়সওয়াল ভয়ে সামনের দিকে ছুটে থাকে। বিস্ময় ওর পিছু নেয়। জয়সওয়াল ঢালু রাস্তা ধরে দৌড়তে থাকে। বিস্ময় ওর পিছনে ছুটতে থাকে। জয়সওয়াল পিছন ঘুরে একবার গুলি চালায় বিস্ময়কে লক্ষ্য করে। গুলিটা বিস্ময়ের কানের পাশ ঘেঁষে বেরিয়ে যায়। বিস্ময় নিজের গতি বাড়ায়। ইট ভাটা পেরিয়ে উঁচু রাস্তায় এসে পড়ে দুজন। বিস্ময় ভাবে জয়সওয়ালকে জীবন্ত ধরবে, তবেই দিশার খোঁজ জানা সম্ভব। ও পাগলের মতো ছুটে থাকে জয়সওয়ালের দিকে। অন্ধকার রাস্তায় থাকা ইটের সাথে ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে পড়ে বিস্ময়। হাত পা সব ছড়ে যায়। সেদিকে তোয়াক্কা করে না ও। আবার উঠে দাঁড়ায় সে, কিন্তু ততক্ষণে জয়সওয়াল চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে। বিস্ময় হাল ছাড়ে না। ও সামনের দিকে এগোতে থাকেন রাস্তা ধরে। হঠাৎ কতগুলো কুঁড়ে ঘর নজরে আসে ওর। বিস্ময় ওই ঘরগুলো লক্ষ্য করে এগোতে থাকেন। সব ঘরগুলোর দরজা বন্ধ। বিস্ময় একটার পর একটা ঘর দেখতে থাকে। হঠাৎ একটা শব্দ আসে ওর কানে। শব্দটা লক্ষ্য করে বিস্ময় এগিয়ে যায়। একটা ঘরের দরজা খোলা দেখতে পায় বিস্ময়। ওর সন্দেহ হয় ওই ঘরে জয়সওয়াল ঢুকেছে। ও বন্দুকটা তাক করে ঘরের দিকে এগিয়ে যায়। পায়ের যাতে কোনো শব্দ না হয় সেই জন্য আস্তে আস্তে এগোতে থাকে সে। ঘরের মধ্যেই ঢুকে পড়ে বিস্ময়। ছোট্ট একটা ঘর, শুধু একটা নিভু নিভু আলো জ্বলছে, আর একটা চৌকি পাতা ঘরের শেষ কোণে। বিস্ময় ঘরে পেতে রাখা চৌকির দিকে এগোনোর আগেই পিছন থেকে ওর উপর বুনো শুয়োরের মতো ঝাঁপিয়ে পড়ে জয়সওয়াল। দুজনের মধ্যে পেশির লড়াই চলে কয়েক মুহূর্ত। শেষে পুলিশ একাডেমিতে শেখা কুস্তির প্যাঁচে জয়সওয়ালকে ভূমিষ্ঠ করে বিস্ময়। তারপর সমস্ত শক্তি একত্র করে জয়সওয়ালে 2 হাত চেপে ধরে ওর ওপর উঠে বসে সে। ওর মুখের ওপর জুতো দিয়ে আঘাত করতে থাকে ক্রমাগত। রক্তে ভেসে যায় জয়সওয়ালের মুখ। জয়সওয়ালের হাত থেকে আলগা হয়ে বন্দুক খসে পড়ে। বিস্ময় বন্দুকটা সরিয়ে নিয়ে নিজের কাছে রাখে। তারপর ওর কানের কাছে মুখ এনে বলে, বহুত চুতিয়া মানা হ্যাঁ তু। अब बोल, उस लड़का और लड़की को क्यों मारा तूने?
যন্ত্রণার মধ্যেও অবাক হয়ে যায় জয়সওয়াল। कौन सा लड़का लड़की हम छोटा धंधा करता है साहब, हमने किसी को नहीं मारा। কষ্টের মধ্যেও বলে ওঠে সে। मादरचोद झूठ बोल रहा है, प्रीतम तेरे से ही ड्रग्स लेता है, उसको क्यों पानी में डुबा मारा करा, उसको क्यों पानी में डुबा कर मारा। और उसकी लड़की दिशा ने क्या किया था, उसको गुम किया क्या। तो आज तो मरेगा ही, सच बता के मोर। सब हमने किसी को नहीं मारा, बच्चे को हम ड्रग बेचते थे, लेकिन उसमें सिर्फ मैं नहीं और भी लोग। জয়সওয়ালের কথা শেষ হয় না, বিস্ময়ের বন্দুকের গুলি ওর হাতের তালু এফর ওফর করে দিয়ে চলে যায়। যন্ত্রণায় জয়সওয়াল কুঁকিয়ে ওঠে। सच बोल, आखिरी मौका देता हूँ। বিস্ময় জয়সওয়ালের কপালে বন্দুক চেপে ধরে, উত্তেজনায় ঘেমে ওঠে ওর শরীর। सब सच में मेरे बेटे की कसम, मैं नहीं मारा उन दोनों को। নিভু আলোয় জয়সওয়ালের চোখে এক মুহূর্তের জন্য সততা দেখে বিস্ময়, কিন্তু কিছু ভাবার আগেই বাইরে থেকে কারোর আসার শব্দ হয়। বিস্ময় আর অপেক্ষা করতে পারে না, ওর বন্দুক গর্জে ওঠে। জয়সওয়ালের কপাল থেকে রক্ত ছিটকে এসে বিস্ময়ের মুখে লাগে। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে একজন মাঝবয়সী মহিলা এসে ঢোকেন। পোশাক দেখে সাধারণ ঘরের বলে মনে হয় না ওর। বিস্ময় আর জয়সওয়ালকে ওই অবস্থায় দেখে ভয়ে চিৎকার করে ওঠেন ওই মহিলা। বিস্ময় বেশি রিস্ক নিতে পারে না, এই মুহূর্তে ও ধরা পড়লে সারা জীবনের জন্য চাকরি খোয়াতে হবে ওকে। নিজেকে বাঁচাতে বিস্ময় বন্দুক চালিয়ে দেয় মহিলার শরীর লক্ষ্য করে। মহিলা তৎক্ষণাৎ লুটিয়ে পড়েন মেঝেতে, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। বিস্ময় অপেক্ষা করে না এক মুহূর্ত, রুদ্ধশ্বাসে সেই স্থান পরিত্যাগ করে সে। ক্ষতবিক্ষত শরীর নিয়ে ঘরে ফেরে বিস্ময়। বাড়ির বারান্দাতে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে থাকা সপ্তদীপা এগিয়ে আসেন ওর দিকে। মেয়ে কোথায়, তাকে কখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ছেলেটা, অস্ফুট স্বরে আওয়াজ বের হয়ে আসে বিস্ময়ের গলা থেকে। সব ঠিক আছে, আপনার মেসেজ পাওয়ার পরই ওকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এতক্ষণ হয়তো সে মায়ের কোলে, কিন্তু আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন। বিস্ময় কিচ্ছু বলতে পারে না, ওর মাথাটা ঘুরে যায়, লুটিয়ে পড়ে বারান্দায়। যখন হুঁশ ফেরে ওর, তখন বিস্ময় নিজেকে খুঁজে পায় ঘরের বিছানাতে, ওর হাতে পায়ে ব্যান্ডেড লাগানো। সামনের একটা চেয়ারে উদ্বিগ্নভাবে বসে আছেন সপ্তদীপা। হুঁশ ফিরেছে আপনার? এই নিয়ে 2 বার হলো কিন্তু। বিস্ময় নিষ্ফলভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে, ওর চোখ দিয়ে জল ঝরতে থাকে অবিরাম। সব কিছু ভুল, 2 বছর মিথ্যের পিছনে ছুটেছি শুধু, আমার হাতে আজ বিশাল বড় পাপ হয়ে গেল। বিস্ময় হাহুতাশ করতে থাকে। কি হয়েছে সেটা তো বলুন। একজন নিরীহ মহিলা সামনে এসে গেল, জানেন কি করব, মাথা ঠিক ছিল না। বিস্ময় পাগলের মতো চিৎকার করতে শুরু করে। সপ্তদীপা চেয়ার ছেড়ে বিছানায় উঠে আসে। আপনি শান্ত হন বিস্ময়বাবু, রূপসা জেগে যাবে, কিন্তু সব কিছু খুলে বলুন আমায়, কেউ দেখে ফেলেনি তো আপনাকে। বিস্ময় মাথা নাড়তে থাকে। সপ্তদীপা এগিয়ে আসেন ওর কাছে, বিস্ময়কে ধারণ করেন সপ্তদীপা। বিস্ময়ের শরীর এলিয়ে পড়ে সপ্তদীপার ওপর। ঘরের আলো নিভে গেছে অনেকক্ষণ। একটি ক্লান্ত ব্যর্থ শরীরের গল্প শুনে সপ্তদীপা। গল্প শুনতে শুনতে শরীরের আবরণ খসে তার। সারা রাত ভাঙা গড়ার গল্প হয় 2 শরীরে। বিস্ময়ের ঘুমন্ত শরীরে অদিতির নাম শুনে দমে যায় না সপ্তদীপা। আবার দূরত্ব মোছার চেষ্টা করে সে, বিস্ময়ের সমস্ত ব্যর্থতা শুষে নেয় সে। ভোর হয় 2 শরীর জুড়ে। সপ্তদীপা উঠে বসে বিছানায়, বিস্ময়ের শরীরের ওপর পা দিয়েও সরিয়ে নেয়ও, ইচ্ছা করে না আজ আর। হার জিত ভেবে কী লাভ, যুদ্ধ সত্যিই ফিউটাইল, মনে মনে ভাবে সে। ও জানে এই মিলনের কোনো অর্থ নেই বিস্ময়বাবুর কাছে। ওনার ক্লান্ত শরীরটা আশ্রয় চেয়েছে শুধু ওর কাছে, তার বেশি কিছু নিশ্চয় নয়। সপ্তদীপা ছোটোবেলা থেকে প্র্যাকটিক্যাল গোছের, বেশি কিছু আশাও করে না। অদিতিকে ভোলা ওনার পক্ষে সম্ভব নয়, কিন্তু সপ্তদীপা লজ্জিত নয়। ওর মনের কাছে ও হেরেছে শুধু আজ। এই ব্যর্থ মানুষটার প্রতি কখন যে ওর ভাবনাটা সম্পূর্ণ হয় না সপ্তদীপার। বিস্ময় হঠাৎ ঘুমের মতো অস্ফুট চিৎকার করে ওঠেন। সপ্তদীপার ভয় পেয়ে যায়। উঠুন বিস্ময়বাবু, কী হলো। বিস্ময় উঠে বসে বিছানায়, উঠে ওর দিকে অবাক চোখে তাকান বিস্ময়। সপ্তদীপা দেখে মনে হয় একটা ঘোরের মধ্যে রয়েছেন মানুষটা। একজন মহিলা, জানেন, মাঝবয়সী। সবটা বলুন বিস্ময়বাবু, কী হয়েছিল কালকে। বিস্ময় পুরো ঘটনাটা খুলে বলে সপ্তদীপাকে। তার মানে আপনার কি ধারণা রবি জয়সওয়াল ওই ছেলেমেয়ে দুটোকে খুন করেনি? একজন মৃতপ্রায় ব্যক্তি কেন মিথ্যে কথা বলবে? সব কিছু ভুল, 2 বছর নষ্ট হয়ে গেল জীবনের। হ্যাঁ, কতগুলো জীবন নিয়ে ছিনিমিনি খেললাম আমি। বিস্ময় শিউরে ওঠে কথা বলতে বলতে।
আচ্ছা, আপনি আমাকে দিশার ঘটনাটা পুরোটা প্রথম থেকে আরেকবার বলুন তো। নিশ্চয় আবার সব কিছু বলতে শুরু করে প্রথম থেকে। দাঁড়ান মশাই, তাহলে দিশার বাবার বয়ান অনুযায়ী দিশা আর প্রীতম পড়ার ব্যাচ থেকে একসাথে বের হয়, কিন্তু প্রীতমের দুজন বন্ধুর কথা অনুযায়ী সেদিন প্রীতমের সঙ্গে দিশা ছিল না। এমনকি নদীর ধারের চায়ের দোকানে যখন আপনি জিজ্ঞেস করেন তখনও দোকানদার একই কথা বলে। তার মানে তো দিশার বাবার মিথ্যে বয়ান দিয়েছেন। বিস্ময়ের কথা বলা শেষ হয় না, তার আগে সপ্তদীপা বলে ওঠে, আরে সেটা কি করে সম্ভব? ওর ইংরেজি টিচারও তো একই কথা বলেন। আচ্ছা, দিশার বাবা কাছ থেকে জানতে পারেন যে দিশা আর প্রীতম একসাথে বের হয়েছে ব্যাস থেকে। সপ্তদীপা উত্তেজিত হয়ে কথাগুলো বলতে থাকেন। রক্তিমবাবু, মানে ওদের ইংরেজি টিচারই তো বিনোদবাবুকে বলেন যে দিশার কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে বলে ওরা আগে বের হয়ে গেছে ব্যাস থেকে। মানে কথাটার উৎস রক্তিমবাবু, হয় উনি মিথ্যে বলেছেন, না হলে ওর বন্ধুরা। কিন্তু দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনা খুব কম, তাই না? আচ্ছা, রক্তিমবাবুর মধ্যে অদ্ভুত কিছু লক্ষ্য করেছিলেন? তেমন কিছু না তো, তবে ওনার বাথরুমটা খুবই পরিষ্কার, আর ওনার হাঁটুতে কথা বলতে বলতে ঘামতে শুরু করে বিস্ময়। ওর শরীর উত্তেজনায় কাঁপতে থাকে, লোমগুলো খাড়া হয়ে যায় বিস্ময়করণে। এত বড় ভুল! ছি! বিস্ময় এক মুহূর্ত অপেক্ষা করে না আর। আলনা থেকে একটা জামা প্যান্ট তুলে নেয় সে। মেয়েটাকে একটু দেখে রাখবেন প্লিজ। এত বড় কোথায় যাচ্ছেন? অ্যাটলিস্ট কিছু খেয়ে যান। সপ্তদীপা উদ্বিগ্ন হয়ে ওঠে। খাবার অনেক সময় আছে, অনেকগুলো ভুল হয়ে গেছে মাঝখানে, বুঝলেন? শুধরাতে চললাম। মেয়েটাকে দেখে রাখবেন একটু। বিস্ময় বের হয়ে যায় ঘর থেকে। সপ্তদীপা তাকিয়ে থাকে দরজার দিকে। তদন্তে প্রথম দিন রক্তিম যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে গিয়ে হতাশ হতে হয় বিস্ময়কে। বাড়িতে নতুন ভাড়াটে এসেছে। ভদ্রলোক কৃষ্ণপুর গভর্নমেন্ট কলেজে পার্ট টাইম পড়ান। ওনার কাছে রক্তিমের খোঁজ করে তেমন লাভ হয় না বিস্ময়ের। বাড়ির মালিকের ঠিকানা ছাড়া আর কিছুই পায় না বিস্ময় ওনার থেকে। বাড়ির মালিক পূর্ণেন্দুবাবুকে দেখে ছাপোষা মাঝবয়সী বাঙালি ছাড়া বেশি কিছু মনে হয় না ওর। বিস্ময় নিজে পরিচয় দিতে ভদ্রলোক ওকে ঘরের ভিতরে বসতে বলেন, কিন্তু ওনার কাছে রক্তিমের খোঁজ চাইলে ভদ্রলোকের মুখ চোখের ভাব বদলে যায়। আরে কি বলবো আপনাকে স্যার, জেল ফেরত আসামিকে কেউ ঘর ভাড়া দেবে বলুন তো? ভেবেছিলাম ভালো ছেলে। বিস্ময় একটু অবাক হয় ওনার কথা শুনে। উনি তো ইংরেজি পড়াতেন শুনেছি, জেল ফেরত মানে ঠিক বুঝলাম না। আরে সে জেনেই তো আমি ভাড়া দিয়েছিলাম, কমার্স কলেজে পড়তো, কিন্তু মানুষের মনে কখন যে কি ঘটে। ওইটুকু বাচ্চা ছেলেকে কেউ ওইভাবে মারে? পিঠে ছাল চামড়া তুলে দিয়েছিল একেবারে, মাথার বিকৃতি, বুঝলেন? তারপরে আর কি, ছেলেটার মা বাবা থানায় গিয়ে কমপ্লেন করেছিল। তারপর আর কি হয়েছিল কিছু জানেন? আর ভদ্রলোকে একটু সময় নেন, এবার কিছু মনে করার চেষ্টা করেন বোধ হয়। বছর খানেক আগে আবার এসেছিল ছেলেটা, বুঝলেন, জেল থেকে ছাড়া পেয়েই বোধ হয়। কিন্তু আমি তো সোজা না করে দিয়েছিলাম। ওই রকম পাগলকে কেউ নিজের বাড়ি ভাড়া দেয়? তবে কোন অশান্তি না করে চলে গিয়েছিল। ভেবেছিলাম আপদ বিদেই হলো। একগাল হাসেন পূর্ণেন্দুবাবু। আচ্ছা, যে ছেলেটাকে মেরেছিল তার নাম ঠিকানা কি? আরে পুরু, খুব ভালো ছেলে জানেন, আমাদের পাড়াতেই তো বাড়ি। বিস্ময় ওনার কাছ থেকে পুরুর বাড়ির ঠিকানা নিয়ে নেয়। তারপর আর কিছু বিশেষ জিজ্ঞাসা না করে ওনার কাছ থেকে বিদায় নেয়। পুরুর বাড়িতে পৌঁছে পুরুর দেখা পায় না বিস্ময়। ওর বাবার সাথে রক্তিমের বিষয়ে কথা হয়। জানি আমার ছেলে একটু দুষ্টু, তাই বলে একটু ফোন দেখার জন্য ওইভাবে কেউ মারে বলুন? একদম নিরুপায় হয়ে থানায় যেতে বাধ্য হয়েছিলাম, বিশ্বাস করুন। বিস্ময় মাথা নেড়ে ওনার কথার সঙ্গে সহমত পোষণ করে। তারপর ওনার কাছ থেকে একে একে কেসের ব্যাপারে এবং রক্তিমের সাজার ব্যাপারে সব কিছু জেনে নেয়। ও জানতে পারে প্রদীপ্তই রক্তিমের কেসটা হ্যান্ডেল করেছিল। ওর পরের গন্তব্যস্থল হয় কমার্স কলেজ। বাইকটা বাইরে রেখে কলেজের ভিতর ঢুকতেই জীবনের কয়েকটা বছর পিছনে চলে যায় সে। বন্ধুত্ব, প্রেম, হিংসা, আড্ডা, সব কিছুর ককটেল এই একটা জায়গা। জীবনের গতিপথ যদি এখানেই থেমে যেত তাহলে হয়তো এত চড়াই উতরাই পেরোতে হতো না ওকে। এরকম এক জায়গাতেই অদিতির সঙ্গে ওর প্রথম আলাপ। তারপর জীবন থেমে থাকেনি, সম্পর্কও ভেঙেছে, গড়েছে নিজের খেয়ালে। গতকাল রাতে সপ্তদীপার সঙ্গে যা হয়েছে সেটাকে ভুলভাবে না বিস্ময়, সেটাও হয়তো দরকার ছিল ওর জন্য। মানসিক সমস্যায় জর্জরিত বিস্ময়ের জন্য রিলিফ প্যাকেজ লেডি ম্যাকবেথ। সপ্তদীপার মুখটা এক মুহূর্তের জন্য ভেসে ওঠে ওর সামনে। তবে এই সময় ইমোশনকে কন্ট্রোল করা খুবই জরুরি। ওর নিজের মনকে একত্রিত করে। কলেজের অফিস ঘর বিস্ময়ের পূর্ব পরিচিত। স্টুডেন্ট ইউনিয়ন গঠনের সময় ওকে অনেকবার আসতে হয়েছে, কিন্তু ভিতরে ঢোকার পর পরিচিত মানুষও অপরিচিত বলে মনে হয় ওর কাছে।
উর্দির দাম যে কতটা সেটা হাড়ে হাড়ে টের পায় বিস্ময়। কলেজ অ্যাডমিনিস্ট্রেশন কোনো রকম তথ্য দিয়ে সাহায্য করতে চায় না বিস্ময়কে। ওর সাসপেন্ডের খবর যে ওদের কানে এসেছে সেটাও ভালোই বুঝতে পারে। হতাশ হয়েই ফিরতে হয় ওকে। ফেরার পথে ওর কী মনে হয় একবার মাইতির বাড়ির সামনে এসে বাইকটা দাঁড় করায়। বাড়ির ভিতর তখনও ক্রন্দনধ্বনি ভেসে আসে। ওর নিজেকে মাইতির মৃত্যুর জন্য দোষী মনে হয়। প্রবল হতাশা চেপে বসে ওর মধ্যে। এত বড় একটা ভুল করলো কী করে? হঠাৎ মাইতির ছেলেকে ও দোতলার ব্যালকনিতে দেখতে পায়। ছেলেটার মুখ শুকনো, হয়তো এখনও সব কিছু মানিয়ে উঠতে পারেনি। এত কিছু একসঙ্গে ঘটে গেছে ছেলেটার সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে। হয়তো ওর শৈশবটা আর সাধারণ থাকবে না। আড়াল থেকে ছেলেটাকে অনেকক্ষণ ধরে দেখে বিস্ময়। পাপ পুণ্য যদি কিছু থাকে তাহলে ওর নিজের পাপ যে কিছু কম নয় সেটা ছেলেটার শুকনো মুখটা বলে দেয় ওকে। এই একটা কেস ওর জীবনে এতটা প্রভাব ফেলবে বিস্ময়ের জীবনেও কল্পনা করেনি। বিস্ময়ের ইচ্ছে করে একবার ভিতরে যেতে, ক্ষমা চাইতে সবার কাছে, কিন্তু ওর সে সাহস হয় না। ও ফিরে চলে নিজের বাড়ির পথে। বাড়ি ফিরতে ওর উপর হামলে পড়ে রূপসা। তোমার তো পাত্তাই নেই বাপি। একটু কাজ পড়ে গেছে মা। ডোন্ট ইউ ওয়ান্ট টু সি মি ইন দ্যাট ড্রেস? আর আন্টি আছে তো? কেন, আন্টি কি বকেছে নাকি? নো, আন্টি ইজ দ্য বেস্ট। সি টেলস মি স্টোরিজ অফ ফেলুদা, নট লাইক ইয়োর বোরিং স্টোরিজ। মা, তা আন্টি কোথায়? সি ইজ ইন দ্য কিচেন। আচ্ছা বাপি, জ্ঞান আর কি? বিস্ময় মেয়ের মুখে গ্যাংওয়্যার শুনে আকাশ থেকে পড়ে। টিভিতে নিউজে দেখাচ্ছে তো সারাদিন। কৃষ্ণপুরে গ্যাংওয়্যার, 3 জন ডেড। আচ্ছা মাইতি আঙ্কেল কি স্টার হয়ে গেছে মায়ের মতো? বিস্ময় এই প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পায় না। মা, আচ্ছা তুমি আন্টিকে ডেকে দাও তো। রূপসা ঘর থেকে লাফাতে লাফাতে বের হয়ে যায়। বিস্ময় টিভি রিমোটটা নিয়ে নিউজ চ্যানেল খুলতে খবরটা দেখতে পায়। কিন্তু আশ্চর্য হয় এটা দেখে যে খবরে বলছে 2টি গ্যাংয়ের লড়াইয়ে 2জন ক্রাইম সাসপেক্ট আর একজন পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। খবরের চ্যানেলগুলো মাঝবয়সী মহিলার খবরটা পুরোই চেপে গেছে। হয়তো সিভিলিয়ান বলে চেপে গেছে ব্যাপারটা, নাহলে অন্য কিছু। ধন্দ যায় না বিস্ময়ের। এই যে ডিটেকটিভবাবু, সারাদিন খাওয়া দাওয়া করেছিলেন তো? খাবারের প্লেট হাতে ঘরে ঢোকেন শব্দদীপা। টিভিটা অফ করে বিস্ময়। হ্যাঁ, ওই মাঝে একটু খেয়ে নিয়েছিলাম একটা দোকান থেকে। আচ্ছা এবার এটা খেয়ে নিন তো। আর মুখটা প্যাঁচার মতো করে রেখেছেন কেন শুনি? প্লেটটা হাতে ধরিয়ে দেয় শব্দদীপা। ইটস অল মাই ফল্ট। মাইতির ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করে দিলাম। এত ছোট বয়সে এই ধরনের ট্রমা থেকে বের হওয়া না ভীষণ কষ্টকর। আরে মশাই, কেউ কারো ভবিষ্যৎ তৈরি বা নষ্ট করতে পারে না। মাইতি নিজে কবর খুঁড়েছিল, আর ওর ছেলের জন্য কিছু না হয় পরে ভাবা যাবে। আচ্ছা আজ আমাকে বাড়ি ফিরতেই হবে। আমি সত্যি গতকাল রাতে বুঝতে পারিনি। এক্সট্রিমলি সরি। বিস্ময়ের কথা শেষ করতে দেন না শব্দদীপা। আরে ইটস ওকে মিস্টার চৌধুরী। আর একটা কথা, ফেলুদা কোনোদিন কাঁদছে শুনেছেন? চিয়ার আপ। আচ্ছা আজ আমি চলি, হ্যাঁ, কালকে আবার আসবো, একদম চিন্তা করবেন না। শব্দদীপা চলে গেছেন বেশ কিছুক্ষণ হয়েছে। বিস্ময় সারাদিনের অগ্রগতি আর ব্যর্থতার ডায়েরি বন্দি করে। এবার হচ্ছে তদন্তের দ্বিতীয় দিন। গতকাল সারা রাত ব্রেন স্ট্রমিংয়ের পর কলেজের ব্যর্থতা থেকে মুক্তির একটা উপায় বিস্ময় পেয়েছে। উপায়টা হয়তো একটু অযাচিত ভাবেই পাশে এসে বসেছিল বাসে। অঙ্গনা পাড়ায় এসে ফাল্গুনের বাড়ি খুঁজে পেতে ওর অসুবিধা হয় না একেবারে। পাড়ায় বেশ পপুলার বলতে হবে ছেলেটাকে। একেবারেই বেশি দুবার জিজ্ঞাসা করতে হয় না বিস্ময়কে। পুরনো আমলে দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়ায় বিস্ময়। কড়া নাড়তেই একজন বয়স্ক মহিলা এসে দরজা খোলেন। ফাল্গুনের কথা জিজ্ঞাসা করতে উনি বিস্ময়কে বসতে বলে ভিতরে যান। মাঝে কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরে ফাল্গুনের সঙ্গে দেখা হয় ওর। আরে স্যার, সেদিন ঠিকঠাক পৌঁছেছিলেন তো? দাঁড়ান, মাকে একটু চা করতে বলি। আরে না না, এখন আর ওসব প্রয়োজনের দরকার নেই। আসলে তোমার সঙ্গে তো দরকার ছিল, তাই এলাম। কি দরকার বলুন? আসলে একজনের খোঁজ করছি, তোমাদের কলেজেই পড়তো, তাই ভাবলাম তুমি চিনতে পারো। কি নাম বলুন তো স্যার? রক্তিম, ইংরেজি অনার্স নিয়ে পড়তো কমার্স কলেজে, তোমাদের ইয়ারের স্টুডেন্ট মোস্ট প্রবাবলি। রক্তিমের নাম শুনে ফাল্গুন দুপা পিছিয়ে যায় বলে মনে হয় বিস্ময়ের। তুমি কি চেনো? ফাল্গুন কিছুক্ষণ চুপ করে থাকে। স্যার, কি আর বলবো আপনাকে, তার চেয়ে নিজে চোখেই দেখবেন, চলুন। বিস্ময় ফাল্গুনকে নিজের বাইকের পিছনে বসিয়ে নেয়। ফাল্গুনের ডিরেকশন অনুযায়ী বাইক চালাতে থাকে সে। স্যার, রক্তিমের খোঁজ কি মনে করে? যদি খুব কনফিডেন্সিয়াল হয় তাহলে বলার দরকার নেই।
না, আসলে ওনার কাছে প্রীতম আর দিশা নামে দুজন স্টুডেন্ট পড়তো। নিশ্চয়ই জানো ওদের সাথে কি ঘটেছিল, সেই বিষয়ে জানতে ওনার খোঁজ করা। কিন্তু সে তো বছর দুয়েক আগের কথা স্যার। তবে আমার তো মনে হয় ফাল্গুন কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে যায়। তুমি কি কিছু বলছিলে? না স্যার, আমরা পৌঁছে গেছি ওই পাঙা দিকের গলিটায়। ফাল্গুনের সাথে বাড়িটাতে বিস্ময় এসেছে ঘন্টাখানেক হয়ে গেল। ফাল্গুন ওকে বসিয়ে রেখে উপরে গেছে অনেকক্ষণ। ওর এবার ধৈর্যচ্যুতি ঘটে, ও ঠিক করে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে মেয়েটা ঘরে ঢোকে। বিস্ময় দেখে অপূর্ব সুন্দরী মেয়েটার চোখের কোণে কালি পড়েছে। কিরেন বাইরে আয়, স্যার খুব ভালো। ফাল্গুন কিছুটা জোর করে মেয়েটাকে সোফার ওপরে বসিয়ে দেয়। স্যার, সেদিন বাসে বসে ফোনে যাকে জ্ঞান দিচ্ছিলাম বলে আপনার কাছে বকা খেলাম, এই সেই মেয়ে, এর নাম শ্রীতমা। বিষয় বুঝতে পারে না রক্তিমের ঘটনার সঙ্গে এই মেয়েটার কি সম্পর্ক থাকতে পারে। স্যার, রক্তিমের ব্যাপারে জানতে এসেছেন তোর কাছে। রক্তিমের নাম শুনে মেয়েটা ভয়ে গুটিয়ে যায় একেবারে। ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় নিমেষের মধ্যে। তোর কোনো ভয় নেই। ফাল্গুন ওকে অভয় দেয়। তাও শ্রীতমা চুপ করে বসে থাকে। স্যার, মেয়েটার এই অবস্থার জন্য দায়ী হচ্ছে ওই জানোয়ারটার বাড়িতে গ্রুপ স্টাডি করতে গেছিল মেয়েটা। তারপর আর কি বলবো। বিস্ময় বুঝতে পারে রক্তিম ওর ওপর শারীরিকভাবে অত্যাচার করেছে। পুলিশে রিপোর্ট করা হয়নি কেন? আসলে তখন দুজনের মধ্যে কিন্তু ও একটা মানুষরূপী জানোয়ার স্যার। এতদিনও শ্রীতমা ইমোশনালি রিকভার করতে পারেনি, সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে। ফাল্গুন কিছু বলার আগেই শ্রীতমা ওকে থামিয়ে দেয়। এইভাবেই কত রেপ কেস এই দেশে রিপোর্টেড হয় না, সম্মানের ভয়ে, প্রেম ঘটিত বিষয়ে। শ্রীতমাকে দেখে মন ভারাক্রান্ত হয়ে যায় বিস্ময়ের। স্যার, আপনি কি কিছু জিজ্ঞাসা করবেন বলেছিলেন না? ফাল্গুন বিস্ময়কে খোঁচা দেয়। ও হ্যাঁ, রক্তিম কোন দিন দিশা বা প্রীতমের নাম উল্লেখ করতো? আই মিন সাবকনসিয়াসে এরকম কিছু বলেছে কি? আর ওর বর্তমান ঠিকানা সম্বন্ধে কিছু জানা থাকে তো বলতে পারো। শ্রীতমা বলো কিছু। স্যার, এত দূর এলেন। দেখো বোন, রক্তিম যা করেছে তোমার সাথে তার শাস্তিও পাবেই। ও যোগ্য শাস্তি যাতে পায় সেই জন্যই ওর খোঁজ চলছে। যদি একটু সাহায্য করো। বিস্ময় বলে ওঠে। মেয়েটার ঠোঁটটা হালকা নড়ে ওঠে প্রথমবার। অদ্ভুত সব কথা বলতো। গ্রামে বাড়ি, ওর বাবা টিচার, নিজের পায়ে দাঁড়ানোর কথা বলতো মাঝে মধ্যেই। খাপছাড়াভাবে কথা বলে মেয়েটি। কি কথা? গ্রামের নামটা কি মনে আছে? বলতো একটা পিরামিডের ওপরে দাঁড়িয়ে থাকবে, পৃথিবী নাকি থাকবে ওর পায়ের তলায়। গ্রামের নামটা অনেক চেষ্টা করে মনে করতে পারে না শ্রীতমা। কিসের পিরামিড? উত্তেজনায় কেঁপে ওঠে বিস্ময়। জানি না, মাঝে মধ্যেই বলতো পিরামিডের কথা। আসলে তখন আমরা খুবই কথা বলতে বলতে কেঁদে ফেলে শ্রীতমা। বিস্ময় বোঝে ওকে বেশি জোর করা ঠিক হবে না। ওরা দুজন বের হয়ে আসে শ্রীতমার বাড়ি থেকে। শোনো, কলেজে রক্তিমের আর কোনো বন্ধু ছিল? যদি থেকে থাকে তার থেকে যে কোনো তথ্য হেল্পফুল মনে করলে আমাকে অবশ্যই জানিও। আর আমার মোবাইল নাম্বারটা তোমার কাছে রেখে দাও। ফাল্গুনকে নিজে নাম্বার দেয় বিস্ময়। ওকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে বাড়ির পথে রওনা দেয় সে। বাড়ি ফিরতে ফিরতে হতাশা ওকে পেয়ে বসে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে অগ্রগতি হাতে গোনা। এইভাবে যে কেস সলভ সম্ভব নয় সেটা বিস্ময় বুঝতে পারে। এবার তৃতীয় দিনে বিস্ময়ের গন্তব্য হয় জেলা সদর সংশোধনাগার। পুরুর বাবার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখানে আসার বিস্ময়ের, কিন্তু এখানে এসেও কোনো কাজ হয় না ওর। সংশোধনাগারে ঢোকার অনুমতি জোগাড় করতে পারে না সে। বৃথাই এতটা পথ আসা ওর। জীবন যে সিনেমা নয় সেটা হাড়ে হাড়ে টের পেতে শুরু করেন বিস্ময়। হতাশ মনে বাড়ি ফেরে বিস্ময়। এই কদিন সপ্তদীপা ম্যাডাম অনেক করেছেন ওর জন্য। মেয়েটাকে দেখে না রাখলে বিস্ময় বাড়ি ছেড়ে বের হতেও পারত না। বিস্ময়ের গোমরা মুখ দেখে হাসি মুখে এগিয়ে আসেন ম্যাডাম। রামগরুরের ছানার রোলটা বেশ ভালোই রপ্ত করেছেন দেখছি। সপ্তদীপার কটাক্ষে জবাব দেয় না বিস্ময়। কি হয়েছে সেটা তো বলুন। লেডি ম্যাকবেথ কিন্তু সমান পাপের ভাগ নিয়েছিল। বিস্ময় সমস্ত সমস্যার কথা বলে ওনাকে। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আপোষ করতে শিখতে হয়। এখন তো আর রবি জয়সওয়ালও ইহজগতে নেই। থানার ইন্সপেক্টর তো আপনার বন্ধু স্থানীয় লোক। ওনার সঙ্গে একবার কথা বলেই দেখুন না, খারাপ তো কিছু হওয়ার নেই। বিস্ময় কিছু না বলে চুপ করে সব শুনে যায়। আরে মশাই, নিন সামলান এবার আপনার মেয়েকে। ও হ্যাঁ, কাল আমি আসতে পারবো না, কোর্টে একটা হিয়ারিং আছে, পরশু আবার আসবো। আপনি বেবি সিটিংয়ের কাজটা বেশ সিরিয়াসলি নিয়েছেন দেখছি। এটাকে পারমেন্ট ভাববেন না কিন্তু। সপ্তদীপা হেসে ওঠে।
সপ্তদীপা চলে যাওয়ার কিছুক্ষণ পরে বিস্ময় প্রদীপ্তকে ফোন করে। বিস্ময় ভেবেছিল প্রদীপ্ত হয়তো চিনতেই পারবে না, কিন্তু উল্টে এসে খারাপ ব্যবহার করে না ওর সাথে। মাইতি ঘটনাটা টিভিতে দেখলাম রে সেদিন। কি যে হচ্ছে ভাই, একটা দরকারে ফোন করেছিলাম, যদি তুই ব্যস্ত না থাকিস আগামীকাল কি দেখা করা যায়? কাল চলে আয় তাহলে, জানিস তো ডিউটির পর কোথায় থাকি। প্রদীপ্তর কণ্ঠে হাসি। থ্যাঙ্কস রে, হ্যাঁ জানি। ফোন রেখে দিয়ে বিস্ময় একটু নিশ্চিন্ত হয়। চতুর্থ দিন। সারাদিন মেয়ের দেখভাল করার জন্য বাড়িতেই থাকতে হয়েছে বিস্ময়কে। বিকেল হতেই মেয়েকে ঘুম পাড়িয়ে বাড়িতে ভালো করে তালা দিয়ে বের হয় বিস্ময়। ওর গন্তব্য স্টেশনের ধারের গ্রিন ভিউ বার। সারাদিন ওকে অনেক ভেবেছে বিস্ময়। সিস্টেমের সঙ্গে লড়াই করে টেকা সম্ভব নয়, আপোষ করা ছাড়া আর উপায় নেই। হয়তো ভুল পথে পা বাড়াচ্ছে ও, কিন্তু এখন আর ফিরে দেখার অবকাশ নেই। ওই নিরীহ মহিলাকে মারার পর থেকে বিস্ময় নিজের নীতিবোধের মাপকাঠিকে পরিবর্তন করেছে। হয়তো অবনমন ঘটেছে তার, কিন্তু পচে যাওয়া ব্যবস্থায় নিজেকে ঠেকাতে গেলে একটু কম্প্রোমাইজ ওকে করতেই হবে। বিস্ময় যখন বাড়ি গিয়ে পৌঁছায় ততক্ষণে প্রদীপ্ত আসার আসর সাজিয়ে এসেছে। কিরে এত দেরি হলো? ওই মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসতে হলো। ও তাই বল, আমি তো ভাবলাম তা চলছে কেমন? প্রদীপ্তের মুখে আর রসিকতার হাসি। বিস্ময় বুঝতে পারে না ও হাসছে কেন। আর চলছে, তোরা পিছনে মেরে রেখেছিস যেভাবে, এতে আমার কোনো দোষ নেই ভাই। তোকে পোদ পাকামি করতে কে বলেছিল? রবি জয়সওয়ালকে ইনভলভ করতে গেলি বলেই তো কেসটা খেলি। আর বাল, তোর জন্য এখন আমাকে দুটো থানা দেখতে হচ্ছে। ওর একটা বড় ভুল হয়ে গিয়েছিল, ওই ব্যাপারে একটু কথা বলতাম তোর সাথে। তা তোর সেই সেক্সি উকিলটার কি খবর? বউকে মেরে ভালোই মুস্তি নিচ্ছিস গুরু। প্রদীপ তো দাঁত বের করে হাসতে থাকে। অদিতির ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তোরা আমায় ফাঁসালি খুন বলে। বিস্ময় প্রতিবাদ করে ওঠে। আরে আমি কোথায়, মাইতিই তো খুঁজে বের করলো সব। ছেলেটার বুদ্ধি ছিল রে, অকালে ঝরে গেল। আচ্ছা কেসটা সত্যি কি হয়েছিল বলতো? কি কেস জানি না, আর জানতেও চাই না। ডিএসপি সাহেব নিজেই প্রেস ব্রিফিং করে বলেছেন গ্যাংওয়্যার, তো ওটাই শেষ কথা। আমরা ভাই আদার ব্যাপারই, জাহাজে খোঁজ রেখে কি লাভ? তারপর তো তোর মতো সাসপেন্ড হই আর কি, বউ বাচ্চাকে খাওয়াতে তো হবে। বুঝলাম। নিজেও জড়িয়েছিল জসওয়েলের কালো ব্যবসায়, তাই গ্যাংওয়্যার বলে গা ছেড়ে ফেলতে চাইছে। তবে তোর কাছে আমি আজ একটা অন্য আবদার নিয়ে এসেছিলাম। কিন্তু কি আবদার শুনি? দেখ, সাসপেনশনের ব্যাপারে কিছু করতে পারবো না, ওর জন্য তোকে ডিএসপির সঙ্গে বসতে হবে। মালটা আবার দামি স্কচ ছাড়া খায় না। একটা 750 খাম্বা নিয়ে যাস যাওয়ার সময়। দুপাটি বের করে আবার হেসে ওঠে প্রদীপ্ত। বিষয় বোঝে প্রদীপ্তের মালে নেশা ভালোই চলেছে। ওই বিষয় না, অন্য একটা বিষয় একটু হেল্প লাগতো। কী বিষয়ে? বিস্ময় দিশার ঘটনাটা খুলে বলে ওকে, আর ওর রক্তিমের উপর সন্দেহের কথাটাও বলে। রক্তিমের নাম বলতেই প্রদীপ্তের নেশা কেটে যায়। কি বলিস রে তুই? শুয়োরে বাচ্চারা আবার সামনে 2 মাস ধরে কেমন ভদ্রচোদার অ্যাক্টিং করে গেল, ধরতেও পারিনি। শোন না, এই বিষয়ে তোর একটু হেল্প লাগবে, আর আমি যদি সফল হই সব ক্রেডিট তোর। অনুরোধের স্বরে বলে বিস্ময়। ক্রেডিটের কথা বাদ দে, 100% হেল্প করবো ব্রাদার। দুটো থানা সামলাতে হচ্ছে, নাহলে আমি নিজেই। বিস্ময়ের মুখে প্রথমবার হাসি ফোটে এতদিনে। ও প্রদীপ্তর কাছ থেকে বাড়ি ফিরে সপ্তদীপাকে ফোন করে সবটা জানায়। সাবাস মেরে ম্যাকবেথ, এবার শুধু যুদ্ধ জয়ের পালা। ফোনের ওপার থেকে হাসতে হাসতে বলে ওঠেন সপ্তদীপা। পঞ্চম দিন। বাড়িতে রঙের কাজ শুরু হয়েছে আবার, তাই সব কিছু বুঝিয়ে দিয়ে একটু দেরি করে বের হতে হয় বিস্ময়কে। সপ্তদীপা 10টার মধ্যে চলে এসেছেন। ওনার মুখটা দেখলে বিস্ময়ের কেমন যেন ভালো লাগে আজকাল। এতটা নেগেটিভিটির মধ্যে একটু ভোকাল টনিকের মতো। আজকে আবার বিস্ময় চলেছে সদর সংশোধনাগারের পথে। প্রদীপ তো আগেই বলে রেখেছে ওর হয়ে, তাই আজকে আর সংশোধনাগারে ওকে কোনোরকমভাবে বাধা পেতে হয় না। যে কারারক্ষী রক্তিমের ব্লগ দেখাশোনা করতো তার সঙ্গে কথা হয় ওর। আরে ছেলেটা পাগল ছিল সাহেব, সারাদিন বইতে মুখ গুজে কী সব বিড়বিড় করতো। আর কিছু? আর তেমন কি, তবে ওর ছেলে একজন সুইসাইড করেছিল, তারপর অন্য ছেলে নিয়ে যাওয়া হয়েছিল ওকে। সুইসাইড মানে? ওই তো স্যার, গলায় গামছা বেঁধে ঝুলে পড়েছিল। বিস্ময় কেমন খটকা লাগে সুইসাইড কথাটা শুনে। তবে কারারক্ষীকে অনেক চাপ দিয়েও এর থেকে বেশি কথা বার করতে পারে না বিস্ময়। সে সত্ত্বেও হতাশ হতে হয় না ওকে। সংশোধনাগারে থাকা রক্তিমের রিলিজ অর্ডারের অফিস কপি থেকে ওর গ্রামের ঠিকানা খুঁজে পায় বিস্ময়। বাড়ি ফিরে বিস্ময় সব কিছু খুলে বলে সপ্তদীপাকে। আপনার কি মনে হয় ওটা সুইসাইড নয়, খুন? রক্তিম কি জড়িত এই খুনটার সাথে? কিন্তু এতগুলো খুনের পিছনে মোটিভ কি?
শুধু নিশ্চয়ই কেউ খুন করবে না? সপ্তদ্বীপার প্রশ্নের উত্তর দিতে পারে না বিস্ময়। সংশোধনাগারে এই ধরনের অনেক ব্যাপার হয়, সব ধামাচাপা পড়ে যায় সুইসাইড বলে। তাই বলে আমি পুরোটা নিশ্চিত নয়, এটা জাস্ট একটা ধারণা। বুঝলাম। আবার গোয়েন্দাগিরি কালকের জন্য তুলে রাখুন, এখন ফ্রেশ হয়ে খেয়ে নিন। সপ্তদ্বীপার কণ্ঠে একটা অধিকারবোধের আভাস পায় বিস্ময়। ওর কেমন যেন ভালো লাগে বিষয়টা। ওর দেরি না করে বাথরুমে ঢোকে ফ্রেশ হওয়ার জন্য, সাথে তৈরি হয় আগামী দিনের অ্যাডভেঞ্চারের জন্য। ষষ্ঠ দিন। আজ আর বিস্ময় একা নয়, ওর সঙ্গে এক তরুণ কনস্টেবলও চলেছে রক্তিমের গ্রামের উদ্দেশ্যে। বিস্ময়ের কর্মকাণ্ডকে মনিটর করতেই যে প্রদীপ্ত ওকে পাঠিয়েছে সেটা বুঝতে অসুবিধা হয় না ওর, কিন্তু এতে ক্ষতির কিছু দেখে না বিস্ময়। রক্তিমের গ্রামে পৌঁছে বিস্ময় জানতে পারে যে রক্তিম কয়েক মাস আগেই বাড়ি আর জমি বেচে দিয়ে কোথায় যেন চলে গেছে, সেটা কেউ জানে না। ওর বাড়ির আশপাশের লোকজনও তেমন আশাজনক কিছু বলতে পারে না ওর সম্বন্ধে। তবে এটা জেনে বিস্ময় অবাক হয় যে রক্তিমের বাবার অ্যাক্সিডেন্টে কয়েকদিনের মধ্যে ওর মা গলায় গামছা বেঁধে সুইসাইড করেন। সুইসাইডের ধরনটা শুনে ওর মনে একটা খটকা লাগে। ও তাও এই বিষয়ে আর কথা বাড়ায় না। প্রায় শূন্য হাতে গ্রাম থেকে ফিরে আসে বিস্ময়। আজকেও ওর ক্লাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন সপ্তদ্বীপা। আবার কি হলো? বিস্ময় সব খুলে বলে ওনাকে। আচ্ছা, তথ্যগুলো তো কম নয়, এত সব তথ্যগুলোকে একটু যোগ বিয়োগ করি না আমরা, দেখি না কি ঘটে। বাড়ি না ফেরার প্ল্যান আছে নাকি আজকে আবার? বিস্ময় হাসে ওনার দিকে চেয়ে। আমার মানে আমাদের রন্দু ফেলুদার বুদ্ধিটা যে একটু কম, তাই লেডি ম্যাকবেথকে তো থাকতেই হবে। লেডি ম্যাকবেথ কিন্তু সত্যবতী নয়, হেসে ওঠে বিস্ময়। এক মুহূর্তের জন্য সপ্তদ্বীপার মুখটা লাল হয়ে যায়। বিস্ময় সেটা নোটিস করেও কিছু বলে না। নিন, এবার সিরিয়াস হওয়া যাক। রক্তিমকে কেমন মনে হয় আপনার? সপ্তদ্বীপা জিজ্ঞাসা করে ওঠে। নিখুঁত পরিকল্পনা করতে পারে, আর আমার ধারণা যদি সত্যি হয় আরও খুন করেছে ও, যেগুলো আমরা বুঝতে পারছি না। দিশাকে কেন খুন করেছে বলে মনে হয়? কি জানি, আমার ধারণা অনুযায়ী যৌন ক্ষুধা মেটাতে। আমি প্রথমে ভাবতে পারছিলাম না কারণটা, কিন্তু শ্রীতমাকে দেখার পর আমার বিশ্বাস হয়েছে ও সব করতে পারে। আর প্রীতমকে খুন করার কারণ? নিশ্চয়ই দিশাকে খুন করাটা প্রীতম জানতে পেরে গেছিল, তাই ঢাকার জন্যে। তার মানে আপনার কথা অনুসারে রক্তিম কোনো কারণ ছাড়া কোনো খুন করে না, নির্দিষ্ট একটা মোটিভ থাকে সব কিছুর পিছনে। একদম। আর আপনার ধারণা অনুযায়ী সংশোধনাগারে সুইসাইডটা যদি খুন হয়, তাহলে একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। সমস্ত খুনকে সুইসাইড হিসেবে প্রমাণের চেষ্টা করে রক্তিম। আপনার বিবরণ অনুসারে রক্তিমের মাও একইভাবে সুইসাইড করে। প্যাটার্নটা কি ক্লিয়ার হলো? কি বলছেন, নিজের মাকে? কিন্তু কেন? এটা জাস্ট অবিশ্বাস্য। বিস্ময়ের শরীর এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। সেই কারণটাই তো খুঁজে বের করতে হবে ডিটেকটিভ বাবু। আর বুঝতে পারছেন আপনি কি ভয়ঙ্কর এক ক্রিমিনালের পিছনে পড়েছেন, তাই মাথাটা একটু শান্ত করুন। ভাবুন কিভাবে রক্তিমের খোঁজ পাওয়া যেতে পারে। কিন্তু সে বাড়ি ঘর বেচে লাপাতা, এত বড় দেশে কোথায় খুঁজে পাবো তাকে? হতাশ মনে হয় বিস্ময়কে। আচ্ছা, আপনি বললেন বাড়িঘর বিক্রি করেছে রক্তিম, তাহলে যাদেরকে বিক্রি করলো তাদের সঙ্গে একবার কথা বলে দেখুন তো। কথা বলে আর কি লাভ? বাড়ি বিক্রি মানে যথেষ্ট টাকার আদান প্রদানের ব্যাপার, সেটা নিশ্চয় আদান প্রদান হয়েছে দুজনের মধ্যে। বিস্ময়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে। আপনি সত্যিই জিনিয়াস, আপনি না থাকলে যে কি হতো। আগে কাজটা তো উদ্ধার করুন। দেখুন, উকিল হয়ে পার্ট টাইম গোয়েন্দাগিরি করছি, কাজ মিটলে সমস্ত ফিজ একসাথে নেব। সপ্তদ্বীপ আর হাসির শব্দ সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। বিস্ময় শুধু তাকিয়ে থাকে ওনার দিকে। সপ্তম দিন। উর্দির জোর খাটাতে হয় বিস্ময়কে, তাও নিজের নয়, এক অধস্তন কনস্টেবলের। ওর সঙ্গীর সাকুল্যে রক্তিমের বাড়ির ক্রেতার কাছ থেকে বিক্রয় সংক্রান্ত সমস্ত তথ্য পায় বিস্ময়। ভদ্রলোক প্রথমে একটু ভয় পেয়ে গেলেও শেষে ওদের সাহায্য করেন। ওই গ্রামের এক বেসরকারি ব্যাংকে ট্রানজাকশন হয়েছিল জমি বিক্রির সময়। এই তথ্যটিও ওই ক্রেতার থেকেই সংগ্রহ করে বিস্ময়। কিন্তু ব্যাংকে গিয়ে আরেক সমস্যায় পড়তে হয় ওদের। ব্যাংকের ম্যানেজার কিছুতেই অন্যের কনফিডেন্সিয়াল তথ্য দিতে রাজি হন না। বিস্ময় তখন প্রদীপ্তকে ফোন করতে বাধ্য হয়। প্রদীপ্তর সঙ্গে ভদ্রলোকের বেশ কিছুক্ষণ কথা হয়। শেষে মনে হয় ভদ্রলোক ঘটনার গুরুত্ব বুঝতে পেরে একটা ব্যতিক্রম করতে রাজি হন। বিস্ময়কে নিয়ে উনি ওনার এক অফিস অ্যাসিস্ট্যান্টের কাছে যান। ট্রানজাকশন ডিটেলসে ধরে রক্তিমের অ্যাকাউন্ট খুঁজে বার করতে বিকেল হয়ে যায়। সৌভাগ্যক্রমে রক্তিমের ব্যাংক অ্যাকাউন্ট ওই ব্রাঞ্চের হওয়াতে সমস্ত তথ্য উদ্ধার করা সম্ভব হয়। তাই দিনের শেষে বিস্ময়ের মুখে হাসি ফোটে। ওর মন কেবল বলে অপরাধীর ধরা পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। বাড়ি ফিরে উত্তেজনায় সপ্তদ্বীপার খুব কাছে চলে এসেও শেষ মুহূর্তে নিজেকে সংযত করে নেয়।
আরে আজকে কি এমন হলো মশাই আপনার? রক্তিমের অ্যাড্রেস উপায় পাওয়া গেছে, ওর মোবাইল নম্বর উদ্ধার করা গেছে ব্যাংকের ডিটেলস থেকে। এখন শুধু কালকের দিনের অপেক্ষা। দেখলেন তো এই বান্দি কাজ দিলে শেষে। হুম, খুনি ধরা পড়লে ক্রেডিটটা যেন আমি পাই, তখন আবার ভুলে যাবেন না আমায়, হেসে ওঠেন সপ্তদীপা। অষ্টম দিন। আজকে সপ্তদীপা আসতে পারেনি কোর্টের কাজের জন্য, তাই মেয়েকে বাড়িতে তালা দিয়ে থানায় যায় বিস্ময়। রক্তিমের মোবাইল নাম্বার প্রদীপ্তের হাতে দেয় সে। নাম্বার ট্রেসিং করার ব্যবস্থা তো এই থানায় নেই, সদরের সাইবার ক্রাইমে পাঠাচ্ছি, কদিন সময় লাগবে। তোর আর চিন্তা নেই বুঝলি, বাকিটা আমি সামলে নেব। বিষয়ে বুঝতে পারে প্রদীপ্ত ওকে আর রক্তিমের ব্যাপারে ইনভলভ করতে চাইছে না। ও কেমন একটা অন্যরকম গন্ধ পায় ওর কথাতে। হয়তো পুরো বিষয়ের ক্রেডিট প্রদীপ্ত নিজেই নিতে চায়। তবে বিষয় আর লাভ ক্ষতি চিন্তা করে না আজকাল। থানা থেকে বের হতে ওর ফোনে ফাল্গুনের নাম্বার থেকে কল আসে। স্যার, কলেজের একজনকে পেয়েছি, হেল্পফুল হলেও হতে পারে, আপনার সঙ্গে কি একবার দেখা করাতে পারি? বিশ্বকে কলেজের মাঠে আসতে বলেন। ফাল্গুনকে দেখে বেশ উত্তেজিত মনে হয়। স্যার, আমাদের কলেজের একটা ফেসবুক গ্রুপ আছে, ওখানে রক্তিমের অরবিচুয়ারির একটা ভুয়ো নিউজ পোস্ট করি। সেই পোস্টের কমেন্ট থেকে একজনের সন্ধান পাই আমি। ওর থেকেই জানতে পারি যে শ্রীতমার সঙ্গে গণ্ডগোলের পর রক্তিম মাঝে মাঝেই ওই ছেলেটার সঙ্গে কথা বলতো। রক্তিম নাকি ওর কাছ থেকে কৃষ্ণপুরের ওই এলাকার খোঁজ করেছিল। এইটুকুই স্যার। ওই এলাকা মানে ক্লিয়ার করে বলো। বিশ্ব একটু বিরক্ত হয় যেন। আসলে স্যার, ক্রস কোয়ার্টার। ফাল্গুন বলতে কি একটু আমতা আমতা করে। বাহ, গুড জব, ভালো বুদ্ধি খাটিয়েছে বলতে হবে। বিশ্ব ওর প্রশংসা করতে বাধ্য হয়। স্যার, তাহলে কি একবার ওখানে গিয়ে খোঁজ করা যায় না? আজকে নয়, বরং কালকেই যাওয়া যাবে। মেয়েটা একা আছে বাড়িতে, আর এই কটা দিন ভীষণ ধকল গেছে আমার ওপর দিয়ে। কালকে আমি তোমায় ফোন করে নিচ্ছি। বাড়ি ফিরে বিস্ময় ভাবে এত পরিশ্রম কিসের জন্য? সব কিছুই যখন প্রদীপ্তর ভাগে যাবে তাহলে বাকিটা ওই করুক। একটা গা ছাড়া ভাব আসে ওর মধ্যে। নবম দিন। বিকেলের দিকে ফাল্গুনের সাথে কিছুটা অনিচ্ছাতেই এসেছে বিস্ময়। দিনের বাকি সময়টা সপ্তদীপা আর মেয়ের সঙ্গে কাটিয়েছে ও। ম্যাডাম জোর করাতে ওকে আসতে হলো আজ। কিন্তু আসার পরে জায়গাটা চেনা চেনা মনে হয় বিস্ময়। কুড়ে ঘরগুলো দেখে সে অভিশপ্ত রাতের স্মৃতি ওর মনে পড়ে। তাই বেশি রিস্ক না নিয়ে ও ফাল্গুনকে পাঠায় রক্তিমের খোঁজ নিতে। ঘণ্টাখানে কেটে গেছে, ফাল্গুন গেছে। ছেলেটার জন্য চিন্তা হয় ওর। ওর নিজের ভুলে এর আগে অনেক ক্ষতি হয়ে গেছে। বিস্ময়ভাবে ফোন করবে ওকে, কিন্তু তার প্রয়োজন হয় না। ফাল্গুন ফিরে আসে হতাশা হয়ে। স্যার, ওরা কেউ কিচ্ছু বলতে চাইলো না, বুঝতেই পারছেন স্যার। তবে মনে হলো রক্তিমের এখানে আসা যাওয়া ছিল। একজন ওর ছবি দেখে একটু চমকে উঠেছিল একেবারের জন্য। কিন্তু আপনি গেলে বোধহয় আরও কিছু জানা যেত। একটু চলুন না স্যার। না, আজ থাক, সন্ধে হয়ে এলো, তুমি বরং বাড়ি যাও, আমিও ফিরি। ফাল্গুন বিস্ময়ের ব্যবহারে একটু অবাক হলেও ওর নির্দেশ মতো বাড়ি ফিরে যায়। বিস্ময় রওনা দেয় বাড়ির দিকে। ওর মনে হয় বৃথাই ছুটে মরছে এইসবের পিছনে। এর থেকে ডিএসপির পিছনে তেল দিলে এতদিনে সাসপেনশনটা উঠে যেত। বাড়ির সামনে বাইকটা রেখে ধীরে সুস্থে হাঁটতে থাকে বিস্ময়। অন্ধকার হয়ে এসেছে চারিদিকে। অন্যদিন ওর গাড়ির শব্দ শুনে সপ্তদীপা বাইরে বেরিয়ে আসেন, কিন্তু আজকে কাউকে দেখতে পায় না ও। চারিদিকে একটু বেশি নিস্তব্ধ মনে হয় ওর। বাড়ির দরজার সামনে আসতেই শরীর কেঁপে ওঠে বিস্ময়ের। দরজাটা হাট করে খোলা। ও দৌড়ে ভেতরে ঢোকে, শোবার ঘরের দিকে ছোটে ও। কিন্তু বেশি দূর যেতে হয় না ওকে। একটা অস্ফুট আর্তনাদ বের হয়ে আসে বিস্ময়ের মুখ থেকে। ঘরের সিলিং থেকে একটা শরীর ঝুলছে, ঝুলন্ত পা দুটো দুলছে তখনও। এই দেখো, এভাবে ঝিমিয়ে গেলে চলে? উঠুন মশাই, মেয়েটাকে তো অন্তত আমার কথা না হয় বাদই দিলেন, আপনি তো আমার মান সম্মানটা রাখবেন না দেখছি। বিস্ময়ের ঝিমুনিটা হঠাৎ ভেঙে যায়। ও গায়ে হাত দিয়ে দেখে অল্প জ্বর এসেছে। সপ্তদীপার মুখ থেকে ওর বলা কথা সব কিছু এখনও ওর চোখের সামনে। গতকালকে দিনটা বিস্ময়ের জীবনের সবথেকে খারাপ দিন। ও স্বপ্নেও যেটা ভাবতে পারেনি সেটাই যে ওর সাথে ঘটে গেছে। এখনও বিশ্বাস হচ্ছে না ওর। গতকাল ঘটে যাওয়া সমস্ত কিছু একটা ভয়ঙ্কর বিভীষিকা ছাড়া আর কিচ্ছু নয়। সিলিংয়ের সঙ্গে গামছা বাঁধা অবস্থায় ঝুলছিল শরীরটা। অনেক কষ্টে নামিয়ে এনেছিল বিস্ময়। ততক্ষণে সব শেষ। বিকৃত মুখটা দেখে ভয়ে শিউরে উঠেছিল সে এক মুহূর্তের জন্য। পর মুহূর্তে খেয়াল হয়েছিল নিজের মেয়ের কথা। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও হদিশ মেলেনি রূপসা। ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে বিস্ময়। পাগলের ন্যায় চিৎকার করতে থাকে সে। থানা থেকে আসতে প্রদীপ্তর ঘণ্টাখানেক সময় লেগে যায়। বিস্ময়কে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রদীপ্তর। সপ্তদীপা ওর বাড়িতে এই সময় কী করছিল? বিস্ময় কোথায় ছিল খুনের সময়? এইসব বিষয় কোনো কিছুই গোপন করেনি প্রদীপ্তর কাছে। একটা ভ্যানে সপ্তদীপা নিথর শরীরটাকে চলে যেতে দেখেছিল বিস্ময়। বুকের ভিতরটা কয়েক মুহূর্তের জন্য শূন্য হয়ে গেছিল তখন ওর। চিন্তা করিস না,
তোর মেয়েকে আমরা খুঁজে বের করবই, ও আমার মেয়ের মতো। এই খুনের পিছনে যেই থাক ছাড় পাবে না। আর শোন, এই সময় শহর ছেড়ে যাওয়ার আগে একবার ইনফর্ম করিস। যাওয়ার সময় সান্ত্বনা দিয়ে যায় প্রদীপ্ত, কিন্তু বিস্ময় জানে কৃষ্ণপুরে তদন্ত বলতে আর কি হয়, যা করতে হবে ওকে নিজেই করতে হবে। এই ঘটনার পিছনে যে রক্তিম রয়েছে সেটাও 100% নিশ্চিত। সপ্তদীপাকে ঝোলানোর প্যাটার্নের সঙ্গে বাকি খুনগুলোর পদ্ধতি যেন তার জীবন্ত প্রমাণ। কিন্তু শুধু ওর খোঁজ করার অপরাধে এই চরম প্রত্যাঘাত। মনে মনে ভাবে বিস্ময়, ওকে হয়তো মানসিকভাবে শেষ করে দিতে চাই সে। বিস্ময় ঠিক করে সে হেরে যাবে না, এর শেষে হয়তো ওর জিত আছেই। হয়তো ও জিতবে, নালে জিতবে রক্তিম। কোনো মধ্যপন্থা নয় আর। প্রদীপ্ত যে রক্তিমের মোবাইল নাম্বারটা ট্রেস হলেও ওকে অ্যাড্রেসটা দেবে না, সেটা বিস্ময় এই সময়ের মধ্যে বুঝতে পেরে গেছে। কিন্তু কিছু একটা করতেই হবে। ও ঠিক করে বটুকে কাজে লাগাবে। ম্যাডাম থাকলে হয়তো এই বুদ্ধিটাই দিতেন ওকে। বটুকে ফোন করে হেল্প চাই বিস্ময়। সব কিছু শোনার পর বটুক ওকে আশ্বস্ত করে যে নাম্বারটা ট্রেস হওয়ার খবর আসা মাত্র ওকে ইনফর্ম করবে। মধ্যের এই সময়টুকু অতিবাহিত করা ওর পক্ষে যন্ত্রণাদায়ক। প্রথমে অদিতি, তারপর সপ্তদীপা। মৃত্যু যেন ওর সঙ্গ ছাড়তে চায় না কোনো মতে। অভিশপ্ত ঘরের বারান্দায় বসে বসে ভাবে বিস্ময়। হঠাৎ ওর খেয়াল হয় রক্তিমের সঙ্গে সাক্ষাতে কিছুদিন পরেই বাড়িতে আগুন লাগে। তাহলে কি অদিতির মৃত্যুটা সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট নয়? কথাটা মনে হতেই নড়ে চড়ে বসে সে। নিজের ডায়েরিটা নিয়ে আসে সেলফ থেকে। দিশার ঘটনাটার পর থেকে অদিতি মৃত্যুর আগে অবধি কী কী ঘটে গেছে তা পর্যবেক্ষণ করে সে। ওর মনে পড়ে ও রক্তিমের পিছনে তখন মাইতিকে লাগিয়েছিল অনুসরণ করার জন্য। তাহলে কি রক্তিম সেটা বুঝতে পেরে অদিতিকে সরিয়ে দিল? কিন্তু অদিতির মৃত্যুতে ওর কী লাভ? হঠাৎ বিস্ময়ের মনে পড়ে ওই দিন ওর নাইট ডিউটি ছিল না। তাহলে কি সেই রাতে সোহমকে বিস্ময় ভেবে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল রক্তিম? ফায়ার রিপোর্টে বাড়িতে দাহ্য বস্তু থাকার কারণ ওর চোখের সামনে স্পষ্ট হয় না এখন। ওর হঠাৎ মনে পড়ে যায় সোহমের স্ত্রী প্রিয়াঙ্কা দেবীর সঙ্গে দেখা করে ফেরার সময় ওকে দেখে বিস্তর চমকে ওঠে রক্তিম। নিশ্চয় ওকে জীবিত দেখে ওই আকস্মিক হতবাক হয়। সব তথ্যগুলো একসাথে দাঁড় করায় বিস্ময়। উত্তেজনায় ওর শরীর কেঁপে ওঠে। কিন্তু আইন প্রমাণ চাই। 2 বছরের ব্যবধানে কোনো কিছুই আর প্রমাণ করা সম্ভব নয়। মনে মনে হতাশ হতে হয় ওকে। ম্যাডাম থাকলে নিশ্চয়ই চেয়ার আপ করতেন ওকে। রন্দু ফেলুদা আবার গানতে বসেছেন তো? ঘর ছেড়ে বের হন। রূপসাকেও হারাবেন নাকি? সপ্তদীপার কণ্ঠস্বর শুনতে পায় বিস্ময় নিজের ভিতর। মেয়ের কথা মনে হতেই গা ঝাড়া দিয়ে ওঠে সে। ওর বাড়িটা শহরে থেকে একটু বাইরে। পাশে বিএড কলেজটা বছরের পর বছর বেশিরভাগটা সময় বন্ধ থাকে। অদিতি আগে অনেকবার বলেছিল বাড়িতে সুরক্ষার ব্যবস্থা করতে, কিন্তু তখনও ও কান দেয়নি। আজকে সেই কথার গুরুত্ব বোঝে বিস্ময়। বাড়ি থেকে বের হয়ে কিছু দূর এগোলে একটা চায়ের দোকান। সেখানে জিজ্ঞেস করেও কোনো লাভ হয় না বিস্ময়ের। দোকানের মালিক রক্তিমের মতো কাউকে আসতে দেখেনি বলে জানায় কোনো বাচ্চার সাথে। ওকে হতাশ হয়ে ফিরতে হয়। এখন অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই ওর। কিন্তু বিকেল ওর জন্য আরও হতাশ বয়ে আনে। বটুক নিজে ফোন করে জানায় যে রক্তিমের ওই নাম্বারটা থেকে লোকেশন ট্রেস করা সম্ভবপর হয়নি, কারণ নাম্বারটি বেশ কয়েকদিন যাবৎ অচল। শেষ সম্বলও চলে যেতে দেখে বিস্ময়। উদ্ভ্রান্ত বিস্ময় কী করবে ভেবে পায় না। গোটা বাড়িটা আজ খাঁ খাঁ করছে। 2 দিন আগেও মেয়েটা ছুটে ছুটে বেড়াচ্ছিল এই ঘর থেকে ওই ঘর। এতগুলো মৃত্যু, সব দায়ভার কি শুধু রক্তিমের? ওর ব্যর্থতাও কি পরোক্ষভাবে দায়ী নয়? প্রশ্নগুলো কিলবিল করে ওঠে বিস্ময়ের মধ্যে। মেয়েকে উদ্ধারের কোনো রাস্তার চেয়ে অবশিষ্ট নেই সেটা বুঝতে পারে সে। নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না সে। স্টোর রুমের দিকে ছুটে যায় সে। ওইখানেই রাখা আছে বন্দুকটা, কিন্তু ওর ছেড়ে বাইরে যাওয়া হয় না। তৎক্ষণাৎ পাশে রাখা ফোনটা বেজে ওঠে সশব্দে। ফাল্গুন ফোন করেছে দেখে অবাক হয় বিস্ময়। স্যার, খবরটা পেলাম একটু আগে, খুব খারাপ খবর, শুনেই ফোন করলাম। গতকাল আপনি যদি ঠিক বলেছো তুমি এখন বের হতে পারবে আমার সাথে? ফাল্গুনকে কথা শেষ করতে দেয় না উত্তেজিত বিস্ময়। ঠিক আছে স্যার, আপনি আসুন, ততক্ষণ আমি তৈরি হয়ে নিচ্ছি। ফাল্গুনকে নিয়ে বিস্ময় আবার এসেছে পতিতালয়ে। আসার পথে নিজের কাণ্ডজ্ঞানহীনতাকে ধিক্কার দিয়েছে অনেকবার। ফাল্গুন ওকে 2 দিন ধরে বলেছে এখানে আসার জন্য, কিন্তু শুধুমাত্র প্রদীপ্তর উপর হিংসা করে গা করেনি সে। পতিতালয়ে আজ দুজনেই ঢোকে। দূরে কয়েকজন মহিলা জটলা করছে দেখে ছোট ছোট ঘরগুলোর সামনে। তাদের মধ্যে ছোট একটা বাচ্চা মেয়েও রয়েছে। ওদের দেখেই একজন মহিলা এগিয়ে আসে, পরনে 8 পরে শাড়ি, মুখে চড়া মেকআপ। 1 ঘন্টা 500, সারা রাত হলে 2000 লাগবে বাবু। বিস্ময় ওই মহিলার কথায় গা না করে জটলার দিকে এগিয়ে যায়। সাহেব কিছু জিজ্ঞাসা করবেন? তোমরা সবাই চুপ করো। ফাল্গুন চিৎকার করে ওঠে।
তাও গুজবে মত্ত থাকে প্রতিপাকুল। বিস্ময় বোঝে এইভাবে হবে না। ও পকেট থেকে বন্দুকটা বের করে। ওটা দেখে নিমেষে সবাই চুপ করে যায়। দেখো, তোমাদের এখানে ভয় দেখাতে আসেনি, কিন্তু আমাদের ধারণা তোমরা এখানে একজন খুনিকে লুকিয়ে রেখেছো। তাকে যদি পুলিশের হাতে এখনই তুলে না দাও তাহলে সব কটাকে তুলে নিয়ে যেতে বাধ্য হব। জটলার মধ্যে থেকে একজন বয়স্ক মহিলা এগিয়ে আসে ওদের দিকে। স্যার, আমরা দেহ বেচি খাই বটে, ওই কাজ আমরা করিনি। তাহলে তো সাহায্যে আশা করতেই পারি। ফাল্গুন, তুমি ওনাকে রক্তিমের ছবিটা দেখাও। ফাল্গুন ছবিটা বের করে সবার সামনে তুলে ধরে। এই সেই খুনি, একে কে এখানে আসতে দেখেছ? বয়স্ক মহিলা কিছু না বলে চুপ থাকে। বলো, না হলে কিন্তু। বিষয়ে বন্দুকটা বাচ্চাটা মাথায় চেপে ধরে রাখে। ভয়ে বাচ্চাটা কেঁদে ফেলে। জটলার মধ্যে থেকে আরেকজন মহিলা এগিয়ে আসে। দেখে মনে হয় বাচ্চাটা ওরই মেয়ে। সাহেব, ঝামেলা চাই না আমরা। বাচ্চা লড়কাটা আসতো বটেই, তবে যার কাছে আসতো সে আজ জিন্দা নেই। আজ জিন্দা নেই মানে কী হয়েছে? সাহেব, আমাদের আর বাঁচা মরা। কদিন আগেই গুলি খাই পড়েছিল ঘরে। साथ में और एक लोग। अगले दिन पुलिस আসি লাশ উঠা নিয়ে গেল। বিস্ময়ের সামনে সব কিছু পরিষ্কার হতে শুরু করে। এবার জায়গাটা ওর বড্ড পরিচিত বলে মনে হয়। নিজের অজান্তেই ও বাচ্চাটার মাথা থেকে বন্দুক সরিয়ে নেয়। যে ঘরে ছেলেটা আসতো সেই ঘরটা একবার দেখব, আদেশের সুরে বলে বিস্ময়। এই ছেনি, যা তো বাবুদের দোতলার ঘরটা দেখাই দিত। দোলার ঘরটা দুলার ঘর। বয়স্ক মহিলা একজন অল্প বয়সীকে মেয়েকে আদেশ করে। কুড়ে ঘরগুলো পেরিয়ে বিস্ময়রা এগোতে থাকেন। ছেনির বয়স খুব বেশি হবে না, বড়জোর 20। একটা ঘরের সামনে এসে দাঁড়ায় ছেনি। ঘরের দরজা খুলে আলো জ্বেলে দেয় সে। নিভু নিভু আলোর বাল্বটা জ্বলে ওঠে বিস্ময়ের চোখের সামনে। দোলের ঘরটা বিস্ময়ের চেনা। এই ঘরেই সেদিন রবি জয়সওয়ালের সঙ্গে সংঘাত ঘটে বিস্ময়ের। দোলার মৃত্যু যে ওর হাতেই ঘটেছে সেটা নিয়ে বিস্ময়ের আর সন্দেহ নেই। রক্তিমের বদলার আসল কারণে এবার অনুধাবন করতে সক্ষম হয় সে। কিন্তু এখন আর অনুশোচনা করে লাভ নেই। ওর চোখে পড়ে ঘরের শেষ প্রান্তে ছোট্ট চৌকিটা এখনও রয়েছে। বিস্ময় সেদিকে এগিয়ে যায়। ও ফাল্গুনকে ইশারা করে ঘরের সব দিক খুঁজতে থাকে। বিছানার চাদরটা সরিয়ে ফেলতেই একটা অনেক যুগ আগের কাঁথা বের হয়ে আসে। বিস্ময় সব কিছু এলোমেলো করে দেখতে শুরু করে। হঠাৎ কাঁথার মধ্যে এক থোক টাকার বান্ডিল দেখতে পায় বিস্ময়। উত্তেজিত হয়ে আরও খুঁজতে শুরু করে। ও কিছু পাওয়ার আগেই ফাল্গুনের চিৎকার শুনতে পায়। স্যার, এইদিকে আসুন একটু। বিস্ময় গিয়ে দেখে একটা ছোট্ট কাপড়ের পুটুলি। পুটুলি খুলতে সবুজ আর কালচে বাদামি রঙের গুঁড়ো গুঁড়ো পদার্থ ও নজরে আসে। পেলে কোথায় এটা? এটা তো এই কোনটাতে লুকিয়ে রাখা ছিল স্যার। ফাল্গুন ইশারা করে দেখায়। কি, তোমাদের এখানে গাঁজা ঠিক বসছে কবে থেকে? বিস্ময়ের দৃষ্টি ছেনির দিকে ফেরে। আমি জানি না, আমাদের এইখানে ওসব হয় না স্যার। বিশ্বাস করেন, ওই মাগির মাথা লোকটার কাজ। ছেনি কাঁদতে শুরু করে। ওই লোকটা ছাড়া আর অন্য কেউ আসতো দোলার কাছে? আসতো ছ্যাঁ, তবে ওই ছোড়াই বেশি থাকতো। এগুলো ওরই হবি। আচ্ছা ঠিক আছে, এই কথা যারা পাঁচকার না হয় তাহলে কিন্তু তোমাদের সব কটাকে জেলে ভরতে হবে। ছেনি ভয়ে শুধু মাথা নাড়ে। বিস্ময় আর ফাল্গুন সময় নষ্ট না করে ওইখান থেকে বেরিয়ে আসে। স্যার, এই গাঁজা কি রক্তিম ব্যবহার করতো? কিন্তু কলেজে থাকতে ও তো। কলেজে রক্তিম এখন অনেক বদলে গেছে। নিজের মাকে খুন করার পর নিশ্চয়ই পাপবোধ ঢেকে রাখতে নেশায় মেতেছে। তবে সবই এজামশন, বুঝলে, কোনো কিছুই কংক্রিট নয়। নিজের মাকে খুন? এ কি ভয়ঙ্কর ব্যাপার স্যার। আচ্ছা, এখন তুমি বাড়ি ফেরো। আমাকে কয়েকটা কাজ করতে হবে, তা দরকার পড়লে তোমায় আবার ফোন করে নেব। আচ্ছা স্যার, অবশ্যই করবেন। ফাল্গুন বিস্ময় থেকে বিদায় নেয়। বিস্ময় এগিয়ে চলে ওর পরের অভিষ্টে। কৃষ্ণপুর শহরে বিস্ময়ের নয় নয় করে অনেক বছর হলো। সেই সুবাদে শহরের কোথায় কিসের ঠেক আছে সেটা ওর চেনা। পুলিশ চাইলে সব কিছুই করতে পারে, কিন্তু ব্যালেন্স বজায় রাখতে ছাড় দিতে হয় মাঝে মধ্যে। শহরের মধ্যে ওর জানা 4টে কাজের ঠেক আছে। বিস্ময় ঠিক করে ওর ইনফর্মার আর বটুককে ফোন করবে। ওর একার পক্ষে এই কাজ এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। ও ওদের দুজনকে রক্তিমের খোঁজে নদীর ধারে ঠেক আর বাইপাসের ধারে ঠেকে পাঠায়। ও নিজে প্রথমে যায় শহরের থেকে একটু দূরে ভাটিপাড়া থেকে, কিন্তু রক্তিমের ছবি দেখেও লাভ হয় না ওখানে। স্টেশনের বিপরীতে অনেক কিছুই ঘটে পুলিশের অজান্তে। মাঝে মাঝে জানা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। ফিস প্লেট চুরি থেকে সব রকম অসামাজিক কাজকর্মে কৃষ্ণপুরের স্টেশন লাগোয়া বিস্ময় ঠিক করে সেই সম্বল ওখানেই একবার হানা দেবে। ও যেখানে ঠেকটা বসে জানতো সেখানে গিয়ে কিছু খুঁজে না পেয়ে অবাক হয়, কিন্তু হাল ছাড়ে না বিস্ময়। আশেপাশে 2-1জনকে জিজ্ঞেস করতে থাকে। শেষে এক ভ্যান রিক্সাওয়ালা সন্ধান দেয় ঠেকটার।
মালগাড়িগুলো যেখানে এসে মাল খালাস করে তার পিছন দিকের জায়গাটা বেশ অন্ধকার। বিস্ময় আজ আর কোনো কিছু তোয়াক্কা করে না। ঠেকের সাপ্লাইয়ের মাঝবয়সী এক ভদ্রলোক। বিস্ময় সাধারণ ক্রেতা সেজে ঠেকে প্রবেশ করে। সামান্য স্যাম্পেল কেনার পর ও কোনো ভনিতা না করে রক্তিমের ছবিটা সাপ্লায়ারকে দেখায়। ছবিটা দেখে লোকটার মুখ এক মুহূর্তের জন্য পরিবর্তন হয়, তারপর আবার স্বাভাবিক। লোকটা অস্বীকার করে যে রক্তিম এখানে আসে, কিন্তু বিস্ময়ের জন্য ওই এক মুহূর্তের পরিবর্তনই যথেষ্ট। ও আর কোনো কথা না বলে সোজা ঠেক থেকে বের হয়ে আসে। মাঝে একদিন পেরিয়ে গেছে, রক্তিম আসেনি ঠেকে। ফাল্গুনকে আজ বিস্ময় নিয়ে এসেছে ওর সঙ্গে। বিস্ময় স্টেশনের পাশে বাইকটা রেখে আসে যাতে কারো সন্দেহ না হয়। ওরা স্টেশনের পিছন দিকে এসে মালগাড়ির আপডালে দাঁড়ায়। এখান থেকে ঠেকে কে ঢুকছে তা স্পষ্ট করে দেখা যায়। বিস্ময় দেখে ফাল্গুন ধৈর্য ধরাচ্ছে। রক্তিম কি সত্যি এখানে আসে স্যার? অপেক্ষা করতেই হবে, এটাই শেষ চান্স। বিস্ময়ের মুখে কঠোর প্রত্যয় ফুটে ওঠে। ওদের কথার মধ্যে দু একজন করে কাস্টমার আসতে শুরু করে। কাস্টমারদের দেখে বেশিরভাগ কলেজ স্টুডেন্ট বলেই মনে হয় বিস্ময়ের। তাদের মধ্যে হঠাৎ একজন মুখ ঢেকে ঠ্যাকের ভিতরে ঢোকে। বিস্ময়ের ফাল্গুন প্রস্তুত হয়ে ঠ্যাকের দিকে এগোতে থাকে। বিস্ময় দেখে মুখ ঢাকা ব্যক্তিটির সঙ্গে সাপ্লায়ারের কিছু কথাবার্তা হয়। পর মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায় ঠ্যাক থেকে। বিস্ময় চোখ ফেরানোর আগেই ফাল্গুন ভূপতিত হয়। চাদরের মুখ ঢাকা ব্যক্তিটি তখন ছুটে চলেছে মালগাড়ির দিকে। বিস্ময় ওর পিছনে দৌড়তে শুরু করে। ফাল্গুন ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেলেও পর মুহূর্তে বিস্ময়কে অনুসরণ করে। মালগাড়ি পার করে বিস্ময় ছুটতে থাকে। লাইট পোস্টের আলো এসে ব্যক্তিটির মুখে পড়ে। এই 2 বছর রক্তিমের মুখের অনেক পরিবর্তন ঘটে গেছে। বেশ নিষ্পৃহ লাগে মুখটা ওর। বিস্ময় নিশ্চিত হয় ওর ধারণাই সঠিক। উত্তেজনায় ওর হার্টবিট বেড়ে যায়, ছোটার গতিবেগও বাড়ে। বিস্ময়ের রক্তিমের সঙ্গে ওর দূরত্ব ক্রমশ কমে আসে, কিন্তু পর মুহূর্তে রক্তিম তার গতিপথ পরিবর্তন করে মূল স্টেশনের দিকে ধাবমান হয়। বিস্ময় টাল সামলাতে না পেরে পিছলে পড়ে। তাও হতাশ না হয়ে ও মূল স্টেশনের দিকে এগোয়। স্টেশনে ভিড়ের মধ্যে রক্তিমকে খুঁজে পেতে হিমশিম খেতে হয় ওকে। তাও শেষমেশ খুঁজে পায় ওকে, কিন্তু ততক্ষণে রক্তিম 1 নম্বর প্ল্যাটফর্ম পার করে চলে গেছে। বিস্ময় ভিড় ঢেলে যতক্ষণে পৌঁছায় ততক্ষণে রক্তিম স্টেশন ছেড়ে বাইরে। তাও হাল ছাড়ে না বিস্ময়। ও স্টেশনের বাইরে এসে দেখে রক্তিম কোন রাস্তায় যাচ্ছে। তারপর স্টেশনের পাশ থেকে নিজের বাইকটা ছুটিয়ে দেয় সেই দিকে। ফাল্গুন চলন্ত বাইকের পিছনে উঠে বসে। বাইকের গতিবেগ বাড়ে। রক্তিমকে প্রথমে দেখা না গেলেও 1 মিনিটের ব্যবধানে ঘটনার পট পরিবর্তন ঘটে। রক্তিমকে দেখা যায় গলির শেষ প্রান্তে। বিস্ময়ের বাইকের গতিবেগ 100 অতিক্রম করে। উত্তেজনায় ঘামতে থাকে সে। গলির মোড় ঘুরতেই ঝোপ জঙ্গল ভরা রাস্তা। এই রাস্তায় বিস্ময়ের আসা যাওয়া কম। ও বুঝতে না পেরে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে বাইক ছুটিয়ে দেয়, কিন্তু পর মুহূর্তে প্রচণ্ড শব্দে বাইকটা আছড়ে পড়ে শক্ত কিছুতে আঘাত পায়। বাইকের সঙ্গে সঙ্গে ফাল্গুন আর বিস্ময়ও ছিটকে পড়ে সামনের দিকে। কাঁটা পাতার জঙ্গলে চোখ মুখ বিদ্ধ হয় বিস্ময়ের। তাও ও উঠে পড়ে, ছুটে আসে ফাল্গুনের কাছে। ফাল্গুনের পায়ের ওপর বাইকটা এসে পড়েছে। ওর পা দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। বিস্ময় বাইকটা তুলে ধরলে ফাল্গুন নিজের পা কোনো মতে সরিয়ে নেয়। ওই শরীরে যে ফাল্গুনের পক্ষে এগোনো সম্ভব নয় সেটা সে বুঝতে পারে। স্যার, আপনি এগোতে থাকুন, আমার চিন্তা করবেন না। তুমি আমার ফোনের কন্ট্যাক্ট থেকে বটুকে ফোন করো, আমার কথা বলো। বিস্ময়ের ফোনটা ফাল্গুনের হাতে ছুড়ে দিয়ে জঙ্গলে সামনের দিকে এগোতে থাকে। অন্ধকারে প্রথমে কিছুই ঠাহর করতে পারে না সে, তাও এগোনো থামায় না। কাঁটার আঘাতে হাত পা কেটে রক্ত বের হয়। শুধু মেয়ের মুখটা ভেসে ওঠে ওর সামনে। চোয়াল শক্ত হয়ে আসে কঠোর প্রতিজ্ঞায়। জঙ্গল পার হতে অনেকটাই সময় চলে যায় বিস্ময়ের, কিন্তু জঙ্গলের বাইরে এসে ওকে হতাশ হতে হয়। ও আর রক্তিমের দেখা পায় না কোথাও। যেন কর্পূরের মতো উবে গেছে সে। তাও দমে যায় না বিস্ময়, এগোতে থাকে গলির পথ ধরে। রাস্তায় যেতে যেতে একটা পুরনো পরিত্যক্ত গোছের বাড়ি নজরে আসে বিস্ময়ের। বাড়িটা লক্ষ্য করে ও এগোতে থাকে। হঠাৎ মনে হয় লতা পাতার মধ্যে কিছু একটা যেন নড়ে ওঠে। ও সেদিকে ধাবমান হয়। গিয়ে দেখে বাড়িটার দরজা হাট করে খোলা। বিস্ময় দেরি না করে ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে ঘুটঘুটে অন্ধকার। বিস্ময় বুঝতে পারে না এটাই রক্তিমের আবাস কিনা। তাও হাল ছাড়ে না। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়। বিস্ময়ের মনে হয় অন্ধকারে খেয়াল করতে না পেরে কেউ ধাক্কা মেরেছে কোনো আসবাবের সাথে। ও সেই শব্দ লক্ষ্য করে এগোয়। হঠাৎ একটা ছায়ামূর্তি নজরে আসে ওর।
কোনো চিন্তা না করে চিতা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে সে। গলা চেপে ধরে ছায়ামূর্তিকে মাটিতে আছড়ে ফেলে বিস্ময়। একটা শব্দও বের হয় না ছায়ামূর্তির মুখ থেকে। তারপর টানতে টানতে দেওয়ালের কাছে নিয়ে আসে বিস্ময়। অনেক খোঁজার পর লাইটের সুইচ খুঁজে পায় সে। ঘরে আলো জ্বেলে উঠতেই রক্তিমের ভয়ঙ্কর মুখটা ওর সামনে চলে আসে। ঘরের ভিতরটা ভীষণ স্যাঁতসেঁতে। শুধু একটা টেবিল চেয়ার ঘরের কোণে পাতা, আর ঘরের মাঝে একটা ছোট চৌকি। ঘরের আলোয় সামনের বারান্দাটা নজরে আসে বিস্ময়ের। জঞ্জালে ভর্তি বারান্দায় বড় বড় বস্তা রাখা কয়েকটা। রক্তিম ছাড়ানোর চেষ্টা করে না বিস্ময়ের বাঁধন। বিস্ময় ওর নিষ্পৃহ মুখটা সহ্য করতে পারে না। পকেট থেকে বন্দুক বার করে তার বাঁট দিয়ে আঘাত করতে থাকে সে। রক্ত গড়িয়ে পড়ে রক্তিমের চোয়াল বেয়ে, কিন্তু ওর চোখে মুখে কোনো কষ্টের রেশ মাত্র নেই। রূপসা কোথায় বল, আমার মেয়ে কোথায়? রক্তিম হাসতে থাকে ওর দিকে চেয়ে। রাগে অন্ধ হয়ে যায় বিস্ময়। পাগলের মতো আঘাত করতে থাকে রক্তিমকে। রক্তিম মেঝেতে পড়ে যায়। বিস্ময় বন্দুকের নল তাক করে ওর দিকে। রক্তিম চোখ খোলে এবার। ইশারায় বারান্দার দিকে এগিয়ে দেখিয়ে দেয় ওকে। বিস্ময় রক্তিমকে ছেড়ে বারান্দার দিকে ছুটে যায়। আবর্জনার জঙ্গলের মধ্যে মেয়েকে খুঁজতে থাকে পাগলের মতো। বস্তাগুলো খুলে ঢালতে শুরু করে, কিন্তু শুধুই আবর্জনা। বিস্ময় চোখ তুলে ঘরের দিকে তাকায়, কিন্তু মেঝে তার রক্তিমকে দেখতে পায় না। ও বুঝতে পারে এটা রক্তিমের ট্র্যাপ, কিন্তু কিছু করার আগেই ওর মাথায় ধারালো কিছু বাড়ি এসে লাগে। শরীরটা অবশ হয়ে আসে ওর। ও দেখতে পায় রক্তিম এগিয়ে আসছে ওর দিকে। কিছুক্ষণ পর বিস্ময় চোখ মেলে দেখে ওর হাত পা বাঁধা। দেখলেন তো, এবার বোকা বেনে গেলেন? হাসতে থাকে রক্তিম। মেয়েটাকে কোথায় রেখেছিস বল? বিস্ময় যন্ত্রণার মধ্যেও চিৎকার করে ওঠে। আরে আস্তে আস্তে, আপনি বাড়িতে আবার মেয়ের জন্য পাহারাদার রেখেছিলেন নাকি? বলেননি তো? দেখলেন তো, বেচারির প্রাণটা গেল খালি খালি। গলায় ফাঁস লাগলে কেমন অনুভূতি হয় জানেন বিস্ময়বাবু? গলার হাড় ভেঙে যায় না সহজে। আস্তে আস্তে ধমনী অবশ হয়ে আসে। মনে হয় রক্ত উঠে আসছে গলা থেকে মাথা অবধি। চোখ দুটো ঠিকরে বের হয়ে আসে জানেন, আর শেষে জিভ। তারপর সব থেকে সহজ কাজ, মৃত্যু। পাটা দুলতে থাকে কিছুক্ষণ, তারপর সব কিছু থেমে যায়। আর অসহায় মুখগুলো, সে দৃশ্য প্রত্যক্ষ করার সৌভাগ্য সবার হয় না, বুঝলেন তো? এক অমোঘ জ্ঞান। বোধিপ্রাপ্তির পরেই সে অনাবিল আনন্দ গ্রহণ করা সম্ভব। কথা বলার সময় রক্তিমের মুখে ক্রূর একটা হাসি লেগে থাকে। রক্তিমের চোখে দৃষ্টি ঘোলাটে। তাছাড়া আপনি আর আমি সমান বলতে গেলে। কি, ঠিকই তো আছে। আপনি নিজেকে বাঁচাতে দোলাকে মারলেন, আমিও যা করেছি সব নিজেকে বাঁচানোর জন্য। কি ভেবেছিলেন আমি কিচ্ছু জানতে পারবো না? দোলা একটা বেশ্যা বলে ওর জীবনের কোনো দাম নেই, তাই না? ওকে তো মারাই যায়, কি তাই না? রক্তিম হাসতে থাকে। মেয়েটা কোথায়? বিস্ময়ের মুখ থেকে শুধু একটা কথাই বের হয়ে আসে। একটা শিক্ষা দিতে চেয়েছিলাম আপনাকে। আপনার ভাগ্য ভালো জানেন, নাহলে আপনার স্ত্রীর সাথে আগের বার আপনিও রোস্ট হয়ে যেতেন। হাসির আওয়াজ দ্বিগুণ হয়ে হয় এবার। মেয়েটা কোথায়? বিস্ময়ের কাতরতা ভরা আর্তনাদের রক্তিম যেন বেশ মজা পায়। আরে দোলার মতো আমিও আপনার মেয়েকে। শোরের বাচ্চা! বিস্ময়ের চোখ ফেটে জল বের হয়ে আসে। আরে পুরোটা শুনুন, এখনো মারিনি, কেননা ওই এখন আমার ট্রাম্প কার্ড। রক্তিম হেসে ওঠে আবার। আপনি তো বড় ছবিটাই দেখছেন না, শুধু শুধু সময় নষ্ট করছেন খালি। আমরা সবাই একটা বড় পিরামিডের ওপর দাঁড়িয়ে, জানেন? আপনি, আমি, সবাই। মানুষ কোথায় জানেন? সবার উপরে। কিন্তু মানুষের মধ্যেও যুদ্ধ চলছে সব থেকে উঁচু চূড়োর ওঠায়। যে সারভাইভ করতে পারবে সে উঠতে পারবে। আমি এখন কোথায় জানেন? তবে সেই চূড়োই। আর আপনি সবে শুরু করেছেন। তবে দোলার ব্যাপারটা আই এম ইমপ্রেসড। ক্ল্যাপ ক্ল্যাপ। পাগলের মতো হাততালি দিতে থাকে রক্তিম। কিন্তু আপনাকে তো বেশি দূর উঠতে দেওয়া যাবে না মশাই। বলা তো যায় না। আপনি যদি সারভাইভ করার ক্ষমতা বেশি হয়, ধরুন আপনি আর আমি একটা খাদ্য শূন্য দ্বীপে আটকে পড়লাম।
তখন লড়াই লাগবে দুজনের মধ্যে। কী নিয়ে বলুন তো? কে কার মাংস খাবে তাই নিয়ে। যার বেশি শক্তি সে টিকে যাবে। বিবর্তনবাদ। স্যার বলেছেন আমায়। সারভাইভ করাটাই আসল, বুঝলেন? পাপ পুণ্য সব মিথ্যে, বানানো কথা। দোলাকে মারার সময় কথাটা মাথায় আসেনি একবারও? সত্যি করে বলুন তো, প্লিজ প্লিজ। রক্তিম জুতো দিয়ে বিস্ময়কে আঘাত করতে শুরু করে। বিস্ময়ের উত্তর দেওয়ার সামর্থ্য হয় না। ওর শরীর ক্ষত বিক্ষত হতে থাকে রক্তিমের জুতোর আঘাতে। অসহায়ের মতো পড়ে থাকে সে মেঝেতে। শুধু মুখ দিয়ে রূপসার নামই উচ্চারিত হয়। আঘাতের পর আঘাতে শরীর এলিয়ে পড়ে বিস্ময়ের। ওর চোখ বন্ধ হয়ে আসে। চোখ খুলে বিস্ময় দেখে রক্তিম ঘরের এক কোণে চেয়ারে বসে একা একাই বিড়বিড় করছে কিছু। ও পাগলের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। রক্তিম ওর দিকে এগিয়ে আসে। ওর মাথাটা চেপে ধরে প্রচণ্ড জোরে দেওয়ালের সঙ্গে আঘাত করতে থাকে। ওর চোখে ফুটে ওঠে জান্তব আনন্দ। মাথা ফেটে গলগল করে রক্ত বের হয়ে আসে বিস্ময়ের। চোখের সামনে আবার সব কিছু ঘোলাটে হয়ে আসে। রক্তিম এগিয়ে যায় বারান্দার দিকে। বিস্ময়ের ফেলে রাখা বন্দুকটা তুলে নিয়ে এগিয়ে আসে ওর দিকে। অনেক কথা হয়ে গেছে, আর নাই। গুড বাই বিস্ময় বাবু। বিস্ময় আসন্ন মৃত্যুকে চোখের সামনে দেখতে পায়। ব্যর্থতা ছাড়া জীবনে আর কিছুই পেল না সে। দু চোখ নিজের অজান্তেই ভিজে যায়। মেয়েটাকে শেষ দেখা দেখতে পেল না। এই আক্ষেপটা আরও পীড়া দেয় ওকে। বিস্ময় শেষ চেষ্টা করে রক্তিমকে শান্ত করার, কিন্তু ওর কথা জড়িয়ে আসে। মুখে রক্তের নোনতা স্বাদ। রূপসা কলকাতাতেই ভালো ছিল হয়তো, সব কিছুর থেকে দূরে। অদিতি যে সব ব্যাপারে কতটা ঠিক ছিল সেটা বিস্ময় মৃত্যুর পূর্ব মুহূর্তে এসে অনুভব করতে পারে। ওর জীবনের দুই নারীকে ও হারিয়েছে নিজের ভুলে। এক্ষেত্রে রক্তিম শুধু অনুঘটকের কাজ করেছে মাত্র। বিস্ময় চোখ বন্ধ করে হতাশায়। অন্ধকার ভালো লাগে ওর। রক্তিমের উপস্থিতিও অনুভব করতে পারে। ওর জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ বিস্ময়ের অন্তঃস্থলে প্রবেশ করে। রক্তিম যেন ওর জীবনের একটা অযাচিত অংশ হয়ে গেছে, যার থেকে মুক্তি নেই। রক্তিম নিশ্চয় ওর অসহায়তাকে উপভোগ করছে তাড়িয়ে তাড়িয়ে। রক্তিম আরও এগিয়ে আসে বিস্ময়ের হাড় মেনে নেওয়া শরীরের দিকে। বিস্ময়ের হৃৎপিণ্ডের গতি দ্রুত হয়। শরীরের সমস্ত শাখায় রক্তের শীতল স্রোত বয়ে যায়। ক্ষতবিক্ষত শরীর জুড়ে তীব্র এক যাতনা, হেরে যাওয়ার অনুভূতি। রক্তিমের হাসির শব্দ সারা ঘর জুড়ে। হঠাৎ আকাশ ফাটা শব্দে ঘরের অন্ধকার এক মুহূর্তের জন্য দূরীভূত হয়। কার্তুজ ফেটে গুলি বের হয়ে আসার শব্দ যেন। বিস্ময়ের চোখ তখনও বন্ধ, কিন্তু পর মুহূর্তে রক্তিমের হাত থেকে বন্দুকটা বিস্ময়ের ঠিক পাশে এসে পড়ে। সাথে রক্তের ফোঁটা ছিটকে এসে পড়ে ওর চোখে মুখে। ঘরের মধ্যে অনেকের পায়ের শব্দ পায় বিস্ময়। ও অনেক কষ্টে চোখ মেলে দেখে রক্তিমের হাত দিয়ে বিরামহীনভাবে রক্ত বের হচ্ছে, কিন্তু ওর চোখে মুখে সেই নিষ্প্রিয় ভাব বর্তমান। ঘরের মধ্যে ইতিমধ্যেই বন্দুক হাতে প্রদীপ্ত প্রবেশ করেছে, সাথে রয়েছে ফাল্গুন। রক্তিম পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ঘরটা ঘিরে ফেলেছে প্রদীপ্তর সঙ্গী সাথীরা। পালানোর উপায় না দেখে রক্তিম দাঁড়িয়ে পড়ে। প্রদীপ্ত ওর দিকে এগিয়ে যায় বন্দুক হাতে। রক্তিম বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। রক্তিমের হাতে হাতকড়া পরিয়ে দেয় প্রদীপ্ত। ততক্ষণে বটুক ছুটে এসেছে বিস্ময়ের কাছে। রক্তিম প্রদীপ্তর সাথে ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে বিস্ময়ের দিকে একবার তাকায়। ওর ঘোলাটে চোখগুলো লাল হয়ে আছে। ছাড়ানোর ব্যবস্থা করুন আমায়, না হলে পচা গলা গন্ধ পাওয়ার আগে মেয়েকে খুঁজে পাবেন না। শেষে অদ্ভুতভাবে হেসে ওঠে রক্তিম ওর দিকে চেয়ে। হসপিটাল থেকে ফার্স্ট এডে করানোর পরে ডাক্তারের অমত সত্ত্বেও বাড়ি ফিরেছে বিস্ময়। বাড়িটা যেন মৃত্যুপুরী। বিস্ময় খোঁড়াতে খোঁড়াতে বারান্দায় এসে দাঁড়ায়। ওর হাতে বেশি সময় নেই, কিছু একটা করতেই হবে ওকে। মাঝে একটা দিন কেটে গেছে, কিন্তু রূপসার কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। বিস্ময় পটুককে ফোন করে জানতে পারে রক্তিম কোনো কথা বলছে না লকআপে। সব রকমভাবে চেষ্টা করেও লাভ হয়নি কোনো। বিস্ময় আশা ছেড়ে দেয় একেবারে। রক্তিমকে মুক্ত করলে হয়তো বলে দিতে পারে, কিন্তু রক্তিমকে বিশ্বাস করা যায় না। ম্যাডাম এই সময় থাকলে নিশ্চয়ই ওকে সাহায্য করতেন। সব তথ্যগুলো একবার সাজান না পরপর। আপনার দ্বারা না কিছুই হওয়ার নয়। পুলিশের চাকরিটা যে কে দিয়েছিল আপনাকে, নিশ্চয়ই ঘুষ দিয়েছিলেন বলুন। সপ্তদ্বীপের হাসি মুখটা মনে পড়ে যায় ওর। বিস্ময় আর একবার ভাবার চেষ্টা করে সব কিছু। রক্তিমের বাড়িতে অনুসন্ধান করে রূপসাকে পাওয়া যায়নি।
তাহলে রক্তিম কোথায় লুকিয়ে রাখতে পারে ওকে? ওর মনে পড়ে ও সেদিন যখন বাড়ি ফেরা সপ্তদীপার ঝুলন্ত শরীরটা দুলছে তখনও, অর্থাৎ বেশি সময় পেরিয়ে যায়নি রক্তিমের বাড়ি ছেড়ে যেয়ে। তাহলে রূপসাকে ওইটুকু সময়ের মধ্যে কিভাবে অন্য কোথাও পাচার করলো সে? যদি গাড়ি করেও আসতো তাহলে চায়ের দোকানে লোকটির চোখে পড়ার কথা। নিশ্চয় অন্য পথে বাড়িতে প্রবেশ করেছিল রক্তিম এবং সেই পথে রূপসাকে নিয়ে গেছে। বিস্ময় মনের ওপর আরও জোর দিতে থাকে। রক্তিমের বলা সব কথাগুলো মনে করার চেষ্টা করে সে। ওর মনে পড়ে রক্তিম পচা গলা শরীরের গন্ধের কথা বলেছিল কিছু। বিস্ময়কে যদি রূপসার মৃত্যুর পর পচা গলা গন্ধ পেতে হয় তাহলে ওর মেয়েকে নিশ্চয়ই আশেপাশে কোথাও লুকিয়ে রেখেছে রক্তিম। কিন্তু গোটা বাড়ি তন্ন করে খুঁজেও কোথাও রূপসার দেখা পায় না বিস্ময়। ওর মন ভেঙে যায়। সত্যি হয়তো ওর সে ক্ষমতা নেই। ম্যাডাম থাকলে এতক্ষণে হয়তো রূপসার খোঁজ পেয়ে যেত বিস্ময়। আপনাকে আবার স্কুলে ভর্তি করতে হবে, বুঝলেন? একটা বেসিক সেন্স অবধি নেই আপনার। সপ্তদীপা ধমক যেন শুনতে পায় বিস্ময়। বেসিক সেন্স সত্যি হয়তো নেই ওর, না হলে কি আর জীবনে এত কিছু হারায়? মনে মনে ভাবে ও। বারবার বেসিক সেন্স কথাটা মাথার মধ্যে ঘুরতে শুরু করে ওর। তারপর হঠাৎ উত্তেজনা ওর শরীর কেঁপে ওঠে। ও ব্যথাযুক্ত শরীর নিয়ে পাগলের মতো ছুটতে থাকে। শরীরের তোয়াক্কা না করে ও বাড়ির পাশের উঁচু পাঁচিরটা ডিঙিয়ে ফেলে এক লহমায়। ওর বাড়ির পাশেই বিএড কলেজটা। বেসিক ট্রেনিংয়ের কোর্স করানো হতো এক সময়, কিন্তু এখন স্টুডেন্টের অভাবে বছরে বেশিরভাগ সময় বন্ধ থাকে। রক্তিম যদি মেয়েকে বেশি দূর নিয়ে যেতে না পারে তাহলে এই কলেজই একমাত্র জায়গা যেখানে ও রূপসাকে লুকিয়ে রাখতে পারে সকলের অগোচরে। পাঁচিল ডিঙিয়ে নেমে বিস্ময় পাগলের মতো ছুটতে থাকে কলেজ বিল্ডিংয়ের দিকে। অনেকদিন পরিষ্কার না হওয়ার জঙ্গলে ভর্তি হয়ে গেছে কলেজের মাঠ। ও সেসবে তোয়াক্কা করে না আর। কলেজের সব ঘরগুলো তালাবন্ধ। বিস্ময় পাগলের মতো এই ঘর থেকে ও ঘর ছুটতে থাকে। হঠাৎ ওর চোখে পড়ে বাথরুমের দরজায় ছিটকিনি দেওয়া শুধু। ও ছুটে যায় সেই দিকে। দরজা খুলতেই সব অন্ধকার দূর হয়ে যায় এক লহমায়। রূপসা পড়ে আছে বাথরুমের কোনায়। মেয়েটার মুখ হাত পা বাঁধা। ও ছুটে গিয়ে কোলে তুলে নেয় মেয়েকে। হাতের শিরা দেখতেই চোখের জল বাঁধ মানে না বিস্ময়ের। রূপসার পালস রেট খুবই ক্ষীণ। কদিন না খেতে পেয়ে অজ্ঞান হয়ে আছে মেয়েটা। বিস্ময় মেয়েটাকে বুকের মধ্যে চেপে ধরে। মা, ওইভাবে দৌড়াদৌড়ি করে না, জিনিসপত্র ভেঙে যাবে তো। বিস্ময় পোশাক পরতে পরতে চিৎকার করে ওঠে। মেয়েকে খুঁজে পাওয়ার পর 3 মাস কেটে গেছে। ওকে লোকাল একটা স্কুলে ভর্তি করে দিয়েছে মাসখানেক হলো। বিস্ময়ের বিরুদ্ধে ওটা সমস্ত চার্জ ড্রপ হয়ে গেছে। ও সাসপেনশন উঠেছে 2 দিন হলো। প্রদীপ্তর কাছ থেকে চার্জ বুঝে নিয়ে সেদিনই জয়েন করেছে বিস্ময় কৃষ্ণপুর থানায়। তবে সাসপেনশন তুলতে শুধু দামি স্কচ কাজে দেয়নি। ওকে কম্প্রোমাইজ করতে হয়েছে অনেক কিছুই। কিন্তু সিস্টেমের মধ্যে থেকে লড়া যে সম্ভব নয় সেটা ম্যাডাম চোখে আঙুল দেখিয়ে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। মেয়েটা অনেকবার সপ্তদীপার খোঁজ করেছে। বিস্ময় প্রত্যেকবার কি উত্তর দেবে ভেবে পায়নি। রক্তিমের কেসের এখনও প্রসিডিংস চলছে। ওর কম্প্রোমাইজের কারণ হয়তো রক্তিম। ও এখন আর সব ঠিকঠাক বুঝতে পারে না। বৌটুকের কাছে মেন্টাল অ্যাসাইলামের খবরটা শোনার পর সেই রাতে ও ডিসিশন নিয়েছিল কি করবে। হয়তো বিষয়টা এখন পার্সোনাল। রক্তিম এখন জেল হেফাজতে রয়েছে। বিস্ময় প্রথম দিন থানায় গিয়ে ওর রক্তিমের মতো কোল্ড ব্লাডেড খুনির জন্য মেন্টাল অ্যাসাইলাম সাজেস্ট কেন করা হচ্ছে বোঝে না ও। আজ কোর্টে রক্তিমকে পেশ করা হবে। ও ঠিক করে নিয়েছে কি বলতে হবে। পোশাক পরা হয়ে গেলে বিস্ময় মেয়েকে স্কুলে দিয়ে সোজা কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। কোর্ট থেকে বের হয়ে বিজয়ীর হাসি ফোটে বিস্ময়ের মুখে। জজ সাহেব আর মসজিদে রক্তিমের 7 দিনের পুলিশ রিমান্ড পেয়েছে ওরা। ইনভেস্টিগেশন শেষ হয়নি এই একটা পয়েন্ট ছাড় পেয়ে যায় ওরা। কিন্তু সাইকিয়াট্রিস্ট প্রতীক সান্যাল যে ভবিষ্যতে ওর জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবেন সেটা আজ বিস্ময় ভালোই বুঝতে পারে। উনি বারবার রক্তিমের জন্য জেল হাসপাতাল সাজেস্ট করেন আদালতে। বিস্ময় ঠিক করে প্রতীকবাবুর সঙ্গে 1-to-1 কথা একবার বলতেই হবে। মিস্টার চৌধুরী, আপনি এসেছেন? একটু অপেক্ষা করবেন, হাতে সামান্য কাজ রয়েছে। বিস্ময় আজ হাতে সময় নিয়ে এসেছে। ও মাথা নেড়ে সম্মতি জানায়। প্রতীকবাবু ওকে চেম্বারে বসিয়ে রেখে ভিতরে যান। বিস্ময়বাবু জানেন প্রতীকবাবুর সঙ্গে কথা বলা খুবই জরুরি। ওনার মতামত যে জজ সাহেবা মান্যতা দেবেন সেটাও ভালোই জানে। গত পরশুর মতো ইনভেস্টিগেশন পেন্ডিংয়ের অজুহাত কোর্ট বারবার শুনবে না। তাই গতকাল ফোন করে বিস্ময় প্রতীকবাবুর সঙ্গে দেখা করার সময় চেয়ে নেয়।
বিশ্ববাবু, আপনি এসেছেন, ভালো হয়েছে। প্রদীপ্তবাবুর সঙ্গে আমার কথা হয়েছিল, উনি চার্জ হ্যান্ডওভারের সময় কিছু বলেননি? প্রতীকবাবু ফিরে আসেন মিনিট 10-এর মধ্যে। না, সেভাবে তো কিছু, আসলে ওর আন্ডারে 2টো থানা ছিল, হাঁপ ছেড়ে বেঁচেছে, বুঝতেই পারছেন। বিশ্ব একটু হেসে সহজ হওয়ার চেষ্টা করে। কি বলি আপনাকে, আসলে রক্তিম একটি এক্সপেনশনাল কেস স্টাডি, বুঝলেন। সদর সংশোধনাগারে জেলারই আমার সঙ্গে প্রথম কথা বলেন। রক্তিম কিছু খেতে চাইছিল না জেলের মধ্যে প্রথম কয়েকদিন। একা একাই কথা বলতো নিজের সাথে, গারদের সঙ্গে মাথা ঠুকে রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছিল। স্বাভাবিকভাবেই জেলার সাহেব ভয় পেয়ে গিয়েছিলেন। হিউম্যান রাইটসের কানে গেলে ওনার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত। সেই মুহূর্তে উনি সাহায্য চাইতে বাধ্য হন আমার। আমি পৌঁছানোর পরেও রক্তিম স্বাভাবিক হয়নি প্রথম কয়েকদিন। অনেক বোঝানোর পর, কিন্তু এটা তো ওর অভিনয়ও হতে পারতো। বিস্ময় প্রতীকবাবুর কথার মাঝেই বলে ওঠে, না, আগে শুনুন পুরোটা। বললাম না, রক্তিম চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়। প্রথমত ওর কেস স্টাডি করতে গিয়ে ওর সমস্ত ডিটেলস আমাকে জোগাড় করতে হয়। শুধু ওর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলাই নয়, এমনকি ওর পরিচিত সকলের সঙ্গে কথা বলার জন্য ওর গ্রামে অবধি যেতে হয়েছে আমাকে। রক্তিম প্রিম্যাচিওর বেবি, তাই ওর ইমিউনিটি পাওয়ার এমনিতে অন্যদের থেকে কম ছিল। শারীরিক অসুস্থতা ওর ছোটোবেলার নিত্যসঙ্গী ছিল, তাই স্কুলে পড়ার সময় কিন্তু ওর অন্য সহপাঠীদের থেকে তুলনামূলকভাবে ও দুর্বল ছিল। আর দুর্বলের উপর অত্যাচার করা মানুষের সহজাত। ওর সহপাঠীরাও নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতো ওর ওপর। এই সোশ্যাল রিয়াকশনের জন্য বুনো হয়ে দাঁড়ায়। ও নিজেকে পরিবর্তন করতে শুরু করে সমাজের সঙ্গে জুঝবার জন্য। কিন্তু অ্যাডাপ্ট করার মানসিকতা আছে ওর মধ্যে, রিভার্স সাইকোলজি গড়ে ওঠে। অর্থাৎ বিনা পরিস্থিতির সঙ্গে শুধু মানিয়ে নেওয়া নয়, ও পরিস্থিতি একটু বেগতিক দেখলে তার বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে নিজের অনুকূলে আনার চেষ্টা করে। সেই মুহূর্তে ন্যায় নীতির সমস্ত কিছু তুচ্ছ ওর কাছে। পুলিশ ওর বাড়ি থেকে অনেক বই বাজেয়াপ্ত করে। জানেন কি বিষয় বই বলুন তো? বিষয় মাথা নেড়ে ওর অজ্ঞতার সম্বন্ধে জানায়। বেশিরভাগ সার্ভাইকাল কেন্দ্রিক। তবে একটা বইকে ও ঈশ্বর মানে, অরিজিন অফ স্পিসিজ বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বাই চার্লস ডারউইন। ওর প্রথমে ডারউইনের সঙ্গে পরিচিত ঘটে ক্লাস 9-এর জীববিদ্যার ক্লাসে। 15 বছরের দুর্বল রক্তিম ভীষণভাবে প্রভাবিত হয় ওই লেখার দ্বারা। ওই বইটা ওর মধ্যে একটা অদ্ভুত মানসিকতা গড়ে তোলে। ও পৃথিবীকে 2টো ভাগে ভাগ করতে শেখে, খাদ্য আর খাদকের পৃথিবী। আপনি নিশ্চয়ই খাদ্য শৃঙ্খলে ফুড চেন পিরামিডের কথা শুনেছেন। রক্তিম পৃথিবীকে ওই পিরামিড হিসেবে দেখে। মানুষ ওই পিরামিডের সব থেকে উপরে রয়েছে, কিন্তু আমরা সাধারণভাবে আমাদের জ্ঞান, বুদ্ধি, মানবিকতা নিয়ে সব কিছুকে বিচার করি। কিন্তু ওর মধ্যে ওই মাপকাঠিটা অনুপস্থিত। মানুষের যদি খোলস ছাড়া আদিম রূপ কিছু থাকে, সেটা হলো রক্তিম। ওর মূল মন্ত্র সারভাইভ করা, সেই জন্য ও সব কিছু করতে পারে। ধরুন ও মনে করলো ওর জীবন বিপন্ন, ও নিজের জীবন বাঁচানোর জন্য 10 জনকে হত্যা করতেও ও দুবার ভাববে না। ওর প্রত্যেকটি খুনের পিছনে এই সার্ভাইভাল মেথড কাজ করছে। নাহলে ভাবুন, কেউ নিজের মাকে খুন করতে পারে? ওর কথা অনুযায়ী ও নিজের আর্থিক প্রয়োজনকে মায়ের থেকে বেশি গুরুত্ব দিয়েছে। ওর সঙ্গে কথা বলে আমি সন্তুষ্ট হতে পারি না এই বিষয়ে। তখন ওর গ্রামের প্রতিবেশীদের সঙ্গে কথা বলি। রক্তিমের সঙ্গে ওর মায়ের সম্পর্ক বরাবরই তিক্ত ছিল। উনি হয়তো সাধারণ মায়ের মতো ছেলের ভালো চাইতেন বলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করতেন। কিন্তু রক্তিম সাধারণ নয়, ও সব কিছুর মধ্যে অন্য অর্থ বার করত। ওর ওখানে দম বন্ধ হয়ে আসছিল, ও নিজের অস্তিত্বকে বিলুপ্ত মনে হয়েছিল। তাই সব থেকে চরম পদক্ষেপ নিতেও ওর হাত কাঁপেনি। ওর মধ্যে এই বোধ এতটাই বেশি যে খুন না করা সত্ত্বেও নিজের বাবার অ্যাক্সিডেন্টকে খুন বলে ভেবেছে। এটা সত্যি অদ্ভুত এক অসুখ বলতে পারেন। আর বাকি খুনগুলো? আপনার স্ত্রীকে খুন করার কোনো কারণ ছিল না। ওর আসল উদ্দেশ্য ছিল আপনাকে এই পৃথিবী থেকে সরানো। ও ভেবেছিল আপনি ওকে প্রীতমকে খুনের জন্য সাসপেক্ট ভাবছেন। আপনার স্ত্রী ওর কাছে কোল্যাটারাল ড্যামেজ। জেলে যে খুনটা হয়েছিল সেটার পিছনে রক্তিমের পরোক্ষ হাত ছিল। ও বেশিরভাগ বিষয়ই আমার কাছে স্বীকার করে নিয়েছে। জেলে ওর সেলমেট ওর ওপর শারীরিক অত্যাচার করত, তাই তাকে সরিয়ে দিতে হয়েছিল পৃথিবী থেকে। সপ্তদীপা দেবী খুন হন আপনার মেয়েকে রক্ষা করতে গিয়ে।
রক্তিম চেয়েছিল আপনাকে উচিত শিক্ষা দিতে। বিস্ময়বাবু, আমি জানি দোলার বিষয়টা, রক্তিম সবই বলেছে আমায়, কিন্তু আমি বুঝি আমাদের মধ্যেও রক্তিম রয়েছে, ভুল হয়েই যায় মাঝে মধ্যে। কিন্তু কথাগুলো একটু হুমকির মতো শোনায় বিস্ময়ের। ও বোঝে প্রতীকবাবুকে ঘাটানো সহজ নয়। কি হলো বিস্ময়বাবু, কি ভাবছেন? চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই। আপনার জীবন এমনিতেই বিধ্বস্ত, তবে রক্তিমের বিষয়ে সাহায্য পাবো আশা করি। প্রতীকবাবু একটু হাসেন। বিস্ময় মাথা নেড়ে সম্মতি জানায়। কিন্তু দিশা আর প্রীতমের খুনকে জাস্টিফাই করবেন কিভাবে? অনেক অসহায় নিরপরাধ মানুষকেও ও খুন করেছে। প্রতীকবাবু, মেন্টাল অ্যাসাইলাম ওর জায়গা হতে পারে না। দিশার কথা বললে ও অদ্ভুত আচরণ করে। ও বলে দিশাকেও খুন করেনি। কি বলবো বলুন? দিশার ওপর আঘাত করার পর ও নাকি ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল দিশা মারা গেছে, তাই ও প্রীতমকে বোঝাতে গিয়েছিল। কিন্তু প্রীতম কথা না শুনলে ওকে জলের মধ্যে অসাবধানতাবশত ধাক্কা দিয়ে পালিয়ে আসে। ফিরে আসার পর নাকি দেখতে পায় দিশা জীবিত। কিন্তু দিশা এখন কোথায় জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেয় না রক্তিম। হাজারভাবে চেষ্টা করেও দিশার খোঁজ বার করতে পারিনি ওর মুখ থেকে। প্রতীকবাবুর কথা শুনে বিস্ময় উত্তেজনায় ছটফট করে ওঠে, ঘেমে ওঠে ওর শরীর। দিশার থেকে যে ঘটনার শুরু, সে দিশা বেঁচে আছে শুনে ওর মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগে। এর মধ্যেও প্রতীকবাবু কথা বলতে থাকেন। দেখুন, আমি একজন ডাক্তার হিসেবে কোনোদিন আমার এথিক্সকে বিসর্জন দিতে পারি না। ওর মানসিক চিকিৎসার প্রয়োজন। দাঁড়ান, আপনাকে একটা অদ্ভুত জিনিস দেখায়। প্রতীকবাবু টেবিল থেকে উঠে গিয়ে কয়েকটা ফটোর প্রিন্ট আউট নিয়ে আসেন। দেখুন, ছবিতে ডারউইনের ছবির নিচে গোল মার্ক করে স্যার বলে লেখা রয়েছে। এই বইটি রক্তিমবাবুর বাড়ি থেকে পাওয়া গিয়েছে। বইয়ের চরিত্রকে জীবন্ত কল্পনা করে তার সাথে কথা বলতো রক্তিম। ওর কথা অনুযায়ী নাকি ওর স্যার ওকে খুনের ইন্ধন দিয়েছেন। এবার বলুন, আপনি এই ধরনের রোগীকে কিভাবে সাধারণ ক্রিমিনালের সঙ্গে তুলনা করতে পারেন? কিন্তু ও যেভাবে কোল্ড ব্লাডেড খুন করেছে, বিস্ময় অস্থিরভাবে বলে ওঠে। বিস্ময়বাবু, আমি জানি আপনার অনেক পার্সোনাল ক্ষতি হয়ে গেছে রক্তিমের জন্য, কিন্তু একজন ডাক্তার হিসেবে আমি কোনোদিন আমার এথিক্সকে বাইরে গিয়ে কাজ করতে পারি না। বিস্ময় প্রতীকবাবুকে ওর মতামত বোঝাতে ব্যর্থ হয়। ওনার চেম্বার থেকে বেরিয়ে ও সোজা থানার উদ্দেশ্যে রওনা দেয়। ওর মনে তখন শুধু দিশার ছবি ভাসছে। রাতে লকআপে রক্তিমের সঙ্গে বিস্ময়ের কথা হয়। দিশা কোথায় আছে? ও কি বেঁচে আছে? উত্তেজিত বিস্ময়কে দেখে রক্তিম হাসতে থাকে। ওর উত্তর না পেয়ে বিস্ময় ক্ষিপ্ত বাঘের মতো হয়ে যায়। কি ভেবেছিস তুই? পাগল সাজার নাটক করে পার পেয়ে যাবি? স্যার, বেঁচে থাকার জন্য সব কিছু আপনার হলে আপনিও করতেন। বললাম না, আপনি আর আমি সমান। শুধু আপনি যেটা করতে ভয় পান সেটা আমি পাই না, এইটুকুই পার্থক্য। সময় আছে, সব বুঝতে পারবেন। রক্তিম হাসতে থাকে। বিস্ময় প্রচণ্ড রাগে রক্তিমের গায়ে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে। বল সরে বাচ্চা, দিশাকে কোথায় লুকিয়ে রেখেছিস? সব কিছুতে আপনি জিতবেন এটা তো হয় না, গল্পটা তো আমারও। আর যদি সত্যিই দিশাকে দেখতে চান তাহলে আমাকে মুক্ত করার ব্যবস্থা করুন। রক্তিমের চোখটা এক নিমেষের জন্য জ্বলে ওঠে। ও বোঝে রক্তিমের সঙ্গে কথা বলা বৃথা, তবে দিশার ব্যাপারে সত্যি না মিথ্যে বলছে রক্তিম সেটা বুঝতে পারে না সে। ওঠার সময় বিস্ময় রক্তিমের দিকে তাকায় একবার। আমিও আজকাল আর ভয় পাই না রে। পুলিশ রিমান্ডের আজই শেষ দিন। রক্তিমের শেষ অস্ত্র ডক্টর প্রতীক সান্যাল। গত কয়েক মাসেও সত্যি মিথ্যের বুনট পাকিয়ে অস্ত্রকে শানিত করেছে। শেষ অস্ত্র যে ইতিমধ্যেই প্রয়োগ হয়েছে তার প্রমাণ বিস্ময়বাবু ওর কাছে আসা। দিশা সম্বন্ধে যখন বিস্ময়বাবু জানতে চাইলেন ওর কাছে, তখন রক্তিমের প্রথমবার মনে হয়েছিল ও সফল। ওর মনে হয়েছিল বিশৃঙ্খলা সৃষ্টি করার সব ধাপ পরিপূর্ণ। মনের বিশৃঙ্খলার থেকে বড় কিছু হয় না। এই লড়াইয়ে ওকে জিততেই হবে। এখন বিস্ময়বাবুর ওপর সব কিছু নির্ভর করছে। রক্তিম জানে না দিশার মূল্য কতটা বিস্ময়বাবুর কাছে, তবে সত্যি সেই মূল্যর ওপরই ওর ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে। সত্যি মিথ্যে সব মিলেমিশে একাকার দিশার জন্য। জেনে থাকার সময় ওর মধ্যে এতটা শঙ্কা কোনোদিন তৈরি হয়নি, কিন্তু বিস্ময়বাবুর শেষ কথাটা শোনার পর থেকে রক্তিমের মধ্যে কেমন একটা ভয় পেয়ে বসেছে। ওনার চোখে ও নিজেকে দেখেছে, যেটা আরও ভাবাচ্ছে রক্তিমকে। অন্য সাধারণ দিনের মতো আজকের দিনটাও শুরু হয় থানার লকআপে। ও দেখে আজ থানায় বিস্ময়বাবু আসেননি। এক কনস্টেবলকে জিজ্ঞেস করতে জানতে পারে বিস্ময়বাবু কদিনের ছুটিতে আছেন। রক্তিম কিছুটা হলেও নিশ্চিন্ত হয়।
দুপুরের দিকে থানা সিসিটিভিগুলো সরানোর জন্য ইলেকট্রিক মিস্ত্রি আসে। রক্তিম বুঝতে পারে না ঠিক কী হচ্ছে। ও ছটফট করে লকআপের ভিতর। ও তাকে ইলেকট্রিক মিস্ত্রি সিসিটিভিটা খুলে সরানোর জন্য নিয়ে যায়। লকআপে রক্তিম ছাড়া আর কেউ নেই আজ। সন্ধে গড়াতেই থানা আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করে। অন্য দিনের তুলনায় সব কিছু একটু অন্যরকম লাগে রক্তিমের। বেশ অনেক রাতে হেড কনস্টেবল 4 জনকে ধরে নিয়ে এসে লকআপে ভরে দিয়ে চলে যায়। রক্তিম দেখে বাকি 4 জন ওর দিকেই তাকিয়ে আছে। রক্তিম বিশ্ববাবুর শেষ কথার অর্থ বুঝতে পারে। তাহলে দিশা থেকে প্রতিহিংসাকে বেশি মূল্য দিলেন তিনি। ও জানে অসম লড়াই, তাও হেরে যাবে না রক্তিম। স্যারের সাথে একবার কথা বলতে হবে, ভীষণ ইচ্ছা করছে ওর। কিন্তু হঠাৎ থানা আলো নিভে যায়। রক্তিম ওর গলার কাছে শক্ত দুজোড়া হাত অনুভব করে। হাতগুলো ঠেসে ধরে ওকে গারদের সাথে। ও সমস্ত শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ও চিৎকার করার চেষ্টা করলে ওর মুখ কেউ অন্ধকারে চেপে ধরে। তারপর ওকে মেঝের ওপর আছড়ে ফেলে 4 জন মিলে। দম বন্ধ হয়ে আসে ওর, তাও শেষ অবধি লড়ে যায় রক্তিম। থানার আলো ফিরে এসেছে। কনস্টেবলদের ছোটাছুটি শব্দ পাওয়া যায়। লকআপের মধ্যে রক্তিমের শরীরটা ঝুলছে, গলায় গামছা পেঁচানো, জিভটা বেরিয়ে এসেছে, মুখ দিয়ে ফ্যানার মতো কিছু একটা বের হয়ে এসেছে। চোখের মণি দুটো ঠিকরে বের হয়ে আসছে বাইরে। লকআপের ভিতর এখন রক্তিম ছাড়া আর কেউ নেই। পরের দিন খবরের কাগজে ছোট্ট একটা খবর বের হয় জেলার পাতায়। বিস্ময় চায়ের কাপে মুখ দিয়ে একবার খবরটায় চোখ বুলিয়ে নেয়। লকআপে কয়েদির আত্মহত্যা। পুলিশের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন করা হচ্ছে। কয়েদি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। থানায় ইন্সপেক্টর বিস্ময় চ্যাটার্জির ঘটনার দিন অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলেন। এই ঘটনায় এখনও অবধি কাউকে সাসপেন্ড করা হয়নি। রক্তিমের ঘটনার পর 1 বছর কেটে গেছে। দিশার অন্তিম পরিণতি কী তাই নিয়ে বিস্ময়ের মনে দ্বন্দ্ব এখনও কাটেনি। তবে রক্তিমের বলা কথাগুলো মিথ্যে মনে হয়েছিল ওর। মনে হয়েছিল এটাও একটা ট্র্যাপ। তাই ও সেদিনের রক্তিমের চালে পা দেয়নি। তবে বিস্ময় জানে না সে ঠিক করেছে কিনা। তার উত্তর বোধহয় আর কোনোদিন পাওয়াও সম্ভব নয়। তবে বিস্ময়ের সমস্যা পিছু ছাড়েনি রক্তিমের মৃত্যুর পরও। কৃষ্ণপুর শহরটা আর আগের মতো নেই। শহর জুড়ে এখন বিশৃঙ্খলা। ছোট ছোট বাচ্চার হাতে ক্ষতিকারক মাদক। শহরে মাঝে মধ্যে খুন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কম্প্রোমাইজের ফল বিস্ময় হাতে নাতে পেয়েছে। অনেক অপরাধ দেখেও ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকতে হয় ওকে। একটা সাসপেনশন তুলতে গিয়ে সারা জীবনের জন্য নিজেকে বিক্রি করে দিতে চাননি বিস্ময়। কিন্তু রক্তিমকে শাস্তি দিতে গিয়ে সিস্টেমের কাছে হেরে গেছে সে। এখন ওর মাঝে মধ্যে মনে হয় সব খুনের পিছনে রক্তিমের মতো সমান দায় ওরও ছিল। অদিতি প্রেমিকের খবর জানলে রক্তিমের জায়গায় ও নিজেই হয়তো অদিতিকে সরিয়ে দিত পৃথিবী থেকে। সপ্তদীপার মৃত্যুর জন্যেও নিজেকে দায়ী করে বিস্ময়। ফাল্গুনের কথা শুনে প্রথম দিন পতিতালয়ে গিয়ে খোঁজ করলে অনেক আগেই হয়তো রক্তিম ধরা পড়ে যেত। যত বেশি ভাবে সে তত অন্ধকারে তলিয়ে যায়। মেয়েটাও আজকাল কথা শুনে না ঠিক মতো। সপ্তদীপার মৃত্যুটা যে ও মেনে নিতে পারেনি সেটা বিস্ময় বোঝে। মেয়েটা এখন বারবার মায়ের মতো কৃষ্ণপুরকে মরবিড বলে ডাকে। এইসব 7-5 ভেবেই মাস 2 আগে কলকাতায় যাবার জন্য ট্রান্সফারে অ্যাপ্লিকেশন করেছিল বিস্ময়। আজ তার জবাব এসেছে। এখন সব গুটিয়ে শহরটাকে বিদায় জানানোর পালা। তবে যাওয়ার আগেও মাইতির স্ত্রীর জন্য ডাই ইন হারনেস কেসে একটা চাকরির ব্যবস্থা করে যাবে ঠিক করেছে। সেই জন্য অ্যাপ্লিকেশন নেওয়া থেকে ইন্সপেকশন রিপোর্ট সব কিছুই তৈরি, কাজ সারা। মাইতির স্ত্রীর কাজটা সম্পূর্ণ করার পর বিস্ময় নিশ্চিন্তে ঘরে এসে একান্তে বসে। হয়তো ওরা রক্তিমের লড়াইয়ে শহরটা বিষাক্ত হয়ে গেল। নতুন যে ইন্সপেক্টর আসবে সে নিশ্চয়ই হেরে যাবে না সিস্টেমের কাছে। বিস্ময় নিজেকে উৎফুল্ল করার চেষ্টা করে। ইন্সপেক্টর অরণ্য সেনকে দেখে মনে ভরসা পায় বিস্ময়। ছেলেটা ব্রাইট, ওদের থেকে অনেক জুনিয়র। ওর হাতে আজ সমস্ত কাজ বুঝিয়ে দিয়েছে বিস্ময়। সাথে ডিএসপির ব্যাপারে ওকে সাবধানও করে দিয়েছে। এর থেকে বেশি কিছু করার ক্ষমতা নেই ওর। বাকিটা অরণ্যের হাতে। রূপসা কৃষ্ণপুর ছেড়ে যেতে পারে খুব খুশি, কিন্তু বিস্ময়ের মনে একটাই ব্যর্থতা থেকে যায়। তাই আগামীকাল কলকাতায় যাওয়ার আগে ও একবার দিশার বাবা মার কাছে ক্ষমা চাওয়ার জন্য যাবে এটাই ভাবে। মেয়েটা ওর সঙ্গে যেতে চায়। বাইকের পিছনে রূপসাকে চাপিয়ে নেয় বিস্ময়। নদীর ধার দিয়ে ধীর গতিতে এগিয়ে চলে ওর বাইক। কৃষ্ণপুরের সব স্মৃতিগুলোকে ভুলে যাওয়ার আগে আরেকবার রোমন্থন করে নেয় সে। দিশার মা বাবা বাড়িতেই ছিলেন। রূপসাকে দেখে মৃতপ্রায় 2 জন মানুষের চোখে জল আসে। ওকে বুকে তুলে নেন দিশার মা। বিনোদবাবু, আমি আপনাদের মেয়ের সন্ধান করতে পারিনি।
কিন্তু অপরাধীর যোগ্য শাস্তির ব্যবস্থা করেছিলাম, এইটুকু জানবেন। আমাকে ক্ষমা করবেন। শহরটা ছেড়ে যাওয়ার আগেও এই আক্ষেপ আমার থেকেই যাবে। বিস্ময় জোড়হাত করে। আরে কি করছেন? এই তো আমাদের দিশা। রূপসার গালে চুমু খান দিশার মা। রূপসা আপনাদেরও মেয়ে। কলকাতায় এলে অবশ্যই যাবেন আমাদের ওখানে। বিস্ময় আর দিশার মা বাবার কথাবার্তার ফাঁকে রূপসা দিশার মার কোল ছেড়ে পালিয়ে যায়। খুব দুরন্ত হয়েছে মেয়েটা। আরে না না, আমাদের দিশাও ওর মতোই ছিল। কয়েক মুহূর্ত পরেই রূপসা ফিরে আসে, বাবার হাত ধরে টানতে থাকে। বাপি চলো না, দেখবে কি সুন্দর ফুল হয়েছে বা একটা কি বড় বাগান। চলুন বাগানটা দেখেই যান। এই বাগানে দিশা পাড়ার কচিকাচাগুলোর সাথে খেলা করত। বিনোদবাবুর গলাটা ভার হয়ে আসে। রূপসা বিস্ময়ের হাত টানতে টানতে নিয়ে আসে বাগানের শেষ প্রান্তে। বিস্ময় দেখে বাগানের পাশেই বড় রাস্তা। এই দেখো বাপি, কি সুন্দর নীল রঙের ফুল, কি বড় তাই না? বিস্ময় ফুলটার দিকে একবার তাকায়, কিছু একটা ভাবে মনে মনে। পর মুহূর্তে রূপসা হাত দিয়ে গাছটা ধরে হ্যাঁচকা টান মারে ফুলটা তুলতে গিয়ে। ফুলটা গাছ থেকে মাটি সমেত কিছুটা উঠে আসে। আহ রূপসা, বড্ড দুষ্টু হয়েছ, জানো না গাছেদেরও প্রাণ আছে। রূপসাকে বকতে বকতে মাটিটা আবার যথাস্থানে বুট দিয়ে বসিয়ে দেয় বিস্ময়। তো বন্ধুরা, রক্তিম গল্পটি সমাপ্ত। এরকম আরও গল্প শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার খুব শিগগিরই নতুন গল্প নিয়ে হাজির হব তোমাদের কাছে। ভালো থেকো।